আসসালামু আলাইকুম। আইএলস প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমরা ক্যামব্রিজের লেটেস্ট যে বুক 19 এর লাস্ট টেস্ট, টেস্ট 4, লাস্ট টেস্টের লাস্ট প্যাসেজ 3 নিয়ে কাজ করব। এটা একেবারে লেটেস্ট বুক এবং লাস্ট কোয়েশ্চেন টাইপস আশা করছি, এবং সেখানে যে কোয়েশ্চেন টাইপস গুলো পেয়েছেন সেগুলি খুবই সিগনিফিক্যান্ট। টপিকটা যদিও একটুখানি প্যাসেজটা কমপ্লিকেটেড, আজকে ক্লাসে আপনাদেরকে আমি মেইনলি এই জিনিসটাতে ফোকাস করাবো যে একটা প্যাসেজে অনেক শব্দ পাবেন, দোজ আর ভেরি হার্ডার, ইনফ্যাক্ট আনফ্যামিলিয়ার টু ইউ। ওয়ার্ডস গুলো ডিফিকাল্ট এবং আপনার কাছে আননোনও বটে। Although there are lots of words, those are unknown to you, আপনার কাছে unknown, but you may follow some strategies to catch the answers, even not knowing the words. আপনি ওয়ার্ডস গুলো না জেনেও আপনি কিছু স্ট্র্যাটেজি ফলো করে আপনি আনসার্স গুলো ঠিকই কারেক্ট করতে পারবেন। সো ইজ দ্য মেইন ইন্টেনশন অফ টুডেস ক্লাস, কারণ আজকের এই প্যাসেজটা আমি দেখেছি দেয়ার আর লস অফ ওয়ার্ডস ইউ আর গোনা হ্যাভ, দোজ আর ভেরি ডিফিকাল্ট, এন্ড আনসার স্ট্র্যাটেজিস গুলো একটু ডিফারেন্ট। আশা করবো ইনশাল্লাহ এই প্যাসেজের মধ্য দিয়ে আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। So as usual, that before going for answering, আপনারা আনসারিং শুরু করার পূর্বে আপনাদের কাজ হলো, আমি সবসময় আপনাদেরকে যেটা বলি সেটা হলো, ফার্স্ট লুক এট দ্য কোয়েশ্চেন্স। প্যাসেজ 3 তে আপনি দেখছেন, এখানে আপনাকে বলেছে রিডিং প্যাসেজ 3, সেখানে আপনার কোয়েশ্চেন্স পাচ্ছেন 27 থেকে 40। তার মানে 27 থেকে 40 এই কোয়েশ্চেন্স গুলোর আনসার্স করতে হবে রিডিং প্যাসেজ 3 থেকে। সেখানে আপনি দেখুন অনেকগুলো প্যারা পেয়েছেন, 1 2 3 4 5 6 7 8 9, এটা আমি একটু নিচে নামিয়ে দিই, 10। সো আপনারা টোটাল 10টা প্যারা পেয়েছেন রিডিং প্যাসেজ 3 এর জন্য, এবং কোয়েশ্চেন হলো 27 থেকে 40। এখন আপনি আগে কি প্যাসেজ পড়া শুরু করবেন? কখনোই না। আগে আপনার কাজ হবে 27 থেকে 40 পর্যন্ত কোন কোন ধরনের কোয়েশ্চেন্স পেয়েছেন এবং এই কোয়েশ্চেন্স গুলোর জন্য আপনার শুরুতেই কোন ফর্মুলাতে আগানো উচিত। চলুন কোয়েশ্চেন্স গুলোতে যাই। 27 থেকে 30, প্রথমে আপনি 27 থেকে 30 তে পাচ্ছেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, আমি এমসিকিউ। 27 28 29 30 সবগুলো আসছে এমসিকিউ, তার মানে একটা টাইপ হলো এমসিকিউ পেলেন, গুড। এন্ড দ্য সেকেন্ড টাইপ ইজ সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশন, আপনাকে একটা সামারি দিয়েছে, সেটা আপনাকে কমপ্লিট করতে হবে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমটা পেলাম এমসিকিউ, পরেরটা পেলাম সামারি কমপ্লিশন। And third type is 36 to 40, yes, no, not given. Okay, so সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে নর্মালি আমরা একটা প্যাসেজের জন্য দুই প্রকারের কোয়েশ্চেন টাইপস পাই। মনে রাখবেন, কোয়েশ্চেন টাইপস যত কম তত আপনার জন্য সুবিধা। যেমন ধরুন, যদি ইয়েস নো নট গিভেন, এখানে যদি 36 থেকে 40 না থেকে 36 থেকে যদি 45 পর্যন্ত, সরি, 35 অথবা 32 থেকে যদি 40 পর্যন্ত থাকতো, যেহেতু এরা সিকোয়েন্স মেনটেন করে, আপনি খুব অল্পতে আপনি আনসার্স গুলো ফিগার আউট করতে পারতেন। কিন্তু ব্যাপারটা হলো, এখানে যেহেতু ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স দিয়েছে, আপনাকে বারবার প্যাসেজের দিকে আপনাকে চোখ বুলাতে হবে। আপনাকে আপনার এক একটা কোয়েশ্চেন টাইপ মানে আপনাকে একটু পর পর ইন্টারাপশন নিতে হবে। যাই হোক, তাহলে আমাদের যে কোয়েশ্চেন টাইপস গুলো আছে, বিশেষ করে এমসিকিউ এর জন্য আমার পুরো প্যাসেজ প্রথমেই পড়ার কোনো দরকার নেই। দেন ইয়েস নো নট গিভেন এর জন্য আমার পুরো প্যাসেজ পড়ার বিন্দু মাত্র দরকার নেই, যেহেতু এরা অর্ডার মেনটেন করে, এরাও অর্ডার মেনটেন করে, এবং এদের জন্য আমরা শুধু স্ক্যানিং করবো, এখান থেকে কিওয়ার্ডস ধরবো, স্ক্যানিং করব, দেন ডিটেইলড রিডিং এ যাব। দেন আছে এমসিকিউ। এমসিকিউর জন্য আমার পুরো প্যাসেজ পড়ার দরকার নেই। কেন? কারণ আমাকে এমসিকিউর পূর্বে দেখুন প্রত্যেকটা কোয়েশ্চেনেই দেখুন এখানে বলে দিয়েছে ফার্স্ট প্যারাগ্রাফ। দুই নম্বরে, 2 নম্বর কোয়েশ্চেন, তোমরা 28 এখানে বলেন এটা কি সেকেন্ড প্যারা থেকে আসছে নাকি থার্ড প্যারা থেকে আসছে, কিন্তু মনে রাখবেন এমসিকিউ গুলো সবসময় অর্ডার মেনটেন করে। তাহলে এমসিকিউ অর্ডার মেনটেন করে, দেন আমার যে ফিল ইন দ্য গ্যাপস তারও অর্ডার মেনটেন করে, ইয়েস নো নট গিভেন তারও অর্ডার মেনটেন করে। তাহলে এখানে আমাকে আগে প্যাসেজ পড়ার কোনো দরকার নেই। আমি হলো
একটা একটা কোয়েশ্চেন টাইপ নিয়ে কোয়েশ্চেন বুঝে দেন আমি প্যাসেজে স্ক্যানিং করব, স্ক্যানিং করে আমি ডিটেইলড রিডিং এ যাব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম 27 থেকে 30, আই মিন এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, এমসিকিউর কাজ করার জন্য আপনার দেখুন বলে দিয়েছে চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি। তার মানে আপনি 27 এই কোয়েশ্চেনের জন্য যে আনসারটা পাবেন, ধরুন আপনি আনসার পেলেন এ অথবা বি অথবা সি অথবা ডি, যেটাই পান, আপনাকে যে পুরো সেন্টেন্সটা, যেমন বি নাম্বারের জন্য পুরো সেন্টেন্সটা আপনাকে আনসারে লিখতে হবে না, আপনি শুধুমাত্র এখান থেকে যে লেটারটা কারেক্ট ওই লেটারটা আনসার শিটে গিয়ে উঠাই দিবেন। গেল। এবার আসি কোয়েশ্চেনটা পড়ি, 27 কোয়েশ্চেন এটা। কোয়েশ্চেনটা আগে পড়ার চেষ্টা করবেন। সেটা কি বলছে? হোয়াট, ওকে, ইজ দ্য রাইটার ডুইং? তার মানে আমার সব দরকার নেই, কারণ এটা তো রাইটারের কথাই, তাহলে ডুইংটা নেই। হোয়াট ডুইং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? ওকে, তাহলে এই হলো আমার এখানকার মূল কথা এই কোয়েশ্চেনের। হোয়াট ডুইং দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, তার মানে রাইটার ফার্স্ট প্যারাগ্রাফে কি করছে? তিনি কি কাউকে মারছেন, না বক্তব্য বুঝাচ্ছেন, নাকি মেডিসিন ট্রিটমেন্ট দিচ্ছেন, নাকি যুদ্ধ করছেন? তার সেই কর্মটা, তার কর্মটা আমরা এখান থেকে ধরে নিয়ে আসব। তার কর্মের একটা লিস্ট দিয়েছে আমাকে। যেমন আমরা ধরুন যখন হেডিং ম্যাচিং এর ক্লাস করেছিলাম, সেখানে হলো আমি পুরো প্যাসেজটা, পুরো প্যারাটা পড়ে এই প্যারাতে রাইটার বা যিনি অথার তিনি কি বলেছেন সেটা আমাকে খুঁজে বের করতে হতো। এমসিকিউর একটা প্লাস পয়েন্ট হলো কি জানেন? আপনাকে অপশনস দিয়ে দেয়। আপনি শুধু এই প্যারাটা পুরোটা একটু ভালো করে পড়ে মিনিংটা স্কিমিং করে, তার মানে এটার যে মূল ভাবটা সেটা আপনি বুঝে এখানকার যে চারটা অপশনস, এই চারটা অপশনস এর কোনো একটা অপশনের সাথে আপনি ম্যাচ করাবেন। আবার বলছি দেখুন, হেডিং ম্যাচিং এর বেলায় অথবা ইনফরমেশন ম্যাচিং এর বেলায় আপনাকে আপনাকেই সবকিছু করতে হয়। ইনফরমেশনটা দেয়া আছে, আপনাকে খুঁজে নিতে হবে। হেডিংস দেয়া আছে, আপনাকে নিজে বলতে হবে কোন হেডিংটা এখানে ম্যাচ করতে পারে। কিন্তু এমসিকিউর বেলা আপনাকে অপশনস দিয়ে দেয়, এতে আপনার জন্য সুবিধা, যেহেতু হেডিং ম্যাচিং এ আপনার জন্য অপশনস নেই, ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে অপশনস নেই। বিশেষ করে অপশনস বলতে আমি বুঝাতে চাচ্ছি, যেমন এখানে 27 কোয়েশ্চেনের জন্য চারটা অপশনস। আপনার হেডিং ম্যাচিং অথবা ইনফরমেশন ম্যাচিং এর জন্য আপনাকে কিন্তু এতগুলি অপশন দেয় না, একটা দুইটা অপশন থেকে আপনাকে সেট করতে হয়। আর এখানে অনেকগুলো অপশন দেওয়াতে আপনার জন্য অনেক সুবিধা থাকবে। আপনি এটা কিছুটা ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন এর মতনই, আপনি দেখবেন আমি যখন করাবো আপনি বুঝতে পারবেন। সো আমি কোয়েশ্চেনটা বুঝলাম, রাইটারের অ্যাক্টিভিটি ফার্স্ট প্যারাগ্রাফে কি অ্যাক্টিভিটি করছে সেটা ফুটাই তুলবো। এখন সেখানে চারটা অ্যাক্টিভিটির কথা বলেছে। সেটিং আউট টু অপোজিং ভিউজ অ্যাবাউট হিউম্যান নেচার। আপনার যে কাজ করতে হবে এই চারটা অপশনস থেকে, চারটা অপশনস দেখুন চারোটাতে অনেকগুলি ওয়ার্ডস লেখা। এতগুলি ওয়ার্ডস তো আপনি মনে রাখতে পারবেন না, বা এতগুলি ওয়ার্ডস আপনার জানানোর দরকার নেই। আপনি প্রত্যেকটা অপশনের যে কি ওয়ার্ডস, যে মূল মেসেজটা কি, সে মূল মেসেজটা বুঝার চেষ্টা করবেন। দেখুন, ক্লু নাম্বার ওয়ানে সেটিং আউট ব্লা 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 সব বাদ দিয়ে আপনি যদি শুধু এই যে এই কথাটা রাখেন, টু অপোজিং ভিউজ, যথেষ্ট আপনার বুঝার জন্য। টু অপোজিং ভিউজ, টু অপোজিং ভিউজ বলতে কি বুঝতে পেরেছেন? তার মানে ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার দুইটা ভিন্ন ভিন্ন ভিউ নিয়ে আলোচনা করছে। কার সম্পর্কে? হিউম্যান নেচার সম্পর্কে। হিউম্যান নেচার আমার না পড়লেও চলবে, যেহেতু এই টপিকটা হলো দ্য আনসেলফিশ জিন। দ্য আনসেলফিশ জিন নিয়ে, জিন মানে জেনেটিক, আমাদের যে জেনেটিক থেকে জিন, জিন নিয়ে কথা বলছে। সো এটা তার মানে এনিম্যালস নিয়ে কথা বলবে। তাহলে আমরা প্রথম ক্লুতে আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি টু অপোজিং ভিউজ, এবং যেটাকে আপনি কিওয়ার্ড হিসেবে নেবেন বা কি ইনফরমেশন হিসেবে নেবেন সেটাকে আপনি মনে মনে একটু এক্সপ্লেইন করে নিবেন যে এর দ্বারা মূলত, কারণ ডিরেক্টলি তো আর কথাগুলো থাকবে না, এটা যদি প্যাসেজ নাম্বার 3, এখানে হলো কথাগুলো আপনাকে রূপক অর্থে বা ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো আপনি টু অপোজিং ভিউজ বলতে আপনি কি বুঝতে পেরেছেন? তার মানে এখানে রাইটার তার ভিন্ন ধর্মী দুইটা ভিউজ নিয়ে কথা বলবে। একটা ভিউজ, এবং সেই ভিউজ গুলো হবে একটার সাথে একটা সাংঘর্ষিক, দুইটা ভিউজ একটার সাথে একটা সাংঘর্ষিক ভিউজ নিয়ে কথা হবে। সেকেন্ড ভিউ, সেকেন্ড ক্লুতে বলছে জাস্টিফাইং হিজ অপিনিয়ন অ্যাবাউট আওয়ার টেন্ডেন্সি টু বি গ্রেডি, ব্লা 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 অনেকগুলি কথা বলেছে। তার মানে হেডওয়ার্ড কি নিতে পারি? তার মানে এখানে তিনি কি ফার্স্ট প্যারাতে তিনি কোন একটা অপিনিয়ন দিলেন, সে অপিনিয়নটাকে জাস্টিফাই করছেন কিনা, জাস্টিফাইং হিজ অপিনিয়ন। এবং সে অপিনিয়নটা কিসের সম্পর্কে? অ্যাবাউট আওয়ার টেন্ডেন্সি টু বি গ্রিডি। অন্য কিছু দরকার নেই, শুধু আমরা বি গ্রিডি এতটুকু নিলেই চলবে। বি গ্রিডির জন্য মানে গ্রিডি হওয়ার ব্যাপারে আমাদের টেন্ডেন্সির উনি যে অপিনিয়নটা, তার মানে
আমরা যে গ্রিডি হই, আমাদের যে গ্রিডি হওয়ার যে টেন্ডেন্সি, এটা ওনার অপিনিয়ন, সেই অপিনিয়নটাকে উনি জাস্টিফাই করছেন কিনা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি, এর দ্বারা কি বুঝতে পেরেছি যে উনি ফার্স্ট প্যারাতে কি মানুষ যে লোভী হচ্ছে, আওয়ার বলতে সকল হিউম্যান বিং, তারা যে লোভী হচ্ছে, এই লোভী হওয়ার ব্যাপারে উনি একটা মতামত দিয়েছেন। ওনার মতামতটাকে উনি কি জাস্টিফাই করছেন কিনা, এই রিলেটেড কাজ করছেন কিনা সেটা আমাকে খুঁজে নিতে হবে। থার্ডলি, describing a commonly held belief about people's behavior. ওকে, তিনি কি ডিসক্রাইব করছেন কি আ কমনলি হেল্ড বিলিফ। গুড আইডিয়া, কমনলি হেল্ড বিলিফ। তার মানে আমাদের যে কমনলি বিলিফ গুলো আছে, বিলিফ মানে কি, যেটা আমাদের বিশ্বাস। কমনলি মানে হতে পারে ধরুন আমাদের যে জেনারেল ভিউ, জেনারেল বিলিফস, আমাদের জেনারেল থটস, আমাদের সাধারণ যে সকল বিশ্বাসগুলো অ্যাবাউট পিপলস বিহেভিয়ার, মানুষের বিহেভিয়ার সম্পর্কে যে সকল কমন বিলিফ আছে, সেই বিলিফগুলো উনি বর্ণনা করছেন কিনা। Thirdly, explaining why he thinks that humans act in a selfish manner. Explaining, তিনি এক্সপ্লেন করছেন কিনা, কি এক্সপ্লেন করছেন, why he thinks। দেখুন এই যে why he thinks, এর মাঝে একটা গোপন রহস্য আছে। why he thinks মানে হলো, আপনি ধরুন why he thinks এর জায়গায় আপনি এভাবে করে লিখতে পারেন, সেটা হলো CAUSE, cause। why he thinks মানে হলো cause। তাহলে কি দাঁড়ালো, যদি আমি এটা বাদও দিয়ে দিই আপনাকে, এক্সপ্লেনিং কজ, তার মানে কারণ এক্সপ্লেইন করছেন, কিসের কারণ, হিউম্যানস অ্যাক্ট ইন আ সেলফিশ ম্যানার। মানুষ সেলফিশ ম্যানার মানে সেলফিশলি মানুষ বিহেভ করে, তাহলে মানুষের সেলফিশ ম্যানার নিয়ে কথা বলছে। ওকে, সো আমি আবার আপনাকে ওইটা এনে দেই। তাহলে আমরা হোয়াই হি থিংস বলতে, তার মানে কারণ, তার মানে মানুষ কেন সেলফিশ হচ্ছে এটার কারণ তিনি এক্সপ্লেন করেছেন। মানুষ কেন সেলফিশ হচ্ছে এটা তিনি কেন মনে করেন, তার মানে দ্য কজ টু বি সেলফিশ অর দ্য কজ ফর বিং সেলফিশ এক্সপ্লেইনিং করছেন তিনি। এই হলো তাহলে সেলফিশ ম্যানার এবং হোয়াই হি থিংস তিনি কেন ভাবে, এটা আমি এই কালার করে দিই, তাহলে সবগুলোর জন্য একই থাকলো আপনার বুঝার জন্য। ওকে, সো আমরা এই চারটা, প্রথমটা পেলাম, দুইটা ভিন্ন ভিন্ন ভিউজ নিয়ে কথা হবে। পরেরটা হলো তিনি তার আমাদের গ্রিডি হওয়ার তার যে মতামত সেটা জাস্টিফাই করছেন। একটা কমনলি বিলিফ নিয়ে, পিপলের বিহেভিয়ারের কমন বিলিফ নিয়ে কথা বলছে, বিহেভিয়ার। দেন তিনি মানুষ, হিউম্যানস কেন সেলফিশের মতন ব্যবহার করে সে কারণ নিয়ে এক্সপ্লেন করছেন। এবার চলে যাই আমরা প্যাসেজে। দেয়ার হ্যাজ লং বিন আ জেনারেল অ্যাজাম্পশন। ওয়াও, তাহলে আমরা শুরুতে একটা কাহিনী পেয়ে গেলাম, আ জেনারেল অ্যাজাম্পশন। ভেরি গুড, আ জেনারেল অ্যাসাম্পশন। দেখুন আ জেনারেল অ্যাসাম্পশন এখানে বলেছে, কোথায় জানি পেয়েছিলাম, আ কমনলি বিলিফ, এই যে আ কমনলি বিলিফ। গুড, দেখুন আ কমনলি বিলিফ আমাদের একটা সাধারণ বিশ্বাস, আর পেলাম আ জেনারেল অ্যাসাম্পশন। অ্যাজিউম করা, অ্যাসাম্পশন মানে হলো কোন একটা ব্যাপারে আমাদের একটা বিশ্বাস, যে আমার মনে হচ্ছে এটা হতে পারে। যেমন আপনাকে বললাম যে অনলাইন শপিং সম্পর্কে আপনার অ্যাজাম্পশন কি, আপনি অনলাইন শপিং সম্পর্কে আপনি কি মনে করেন কি হতে পারে। আপনি বললেন আমার মনে হয় অনলাইন শপিং অনেক বেশি পপুলার হবে। এই যে আপনি যে অনলাইন শপিং অনেক বেশি পপুলার হবে বলতে যে একটা অ্যাজাম্পশন দিলেন, এটা কি, এটা হলো আপনার থট, আপনার বিলিফ, আপনার বিশ্বাস। তার মানে অ্যাজাম্পশন শব্দটা বিলিফ শব্দেরই সিনোনিম। অ্যাজিউম, অ্যাজাম্পশন এসছে অ্যাজিউম থেকে, বিলিফ এসছে বিলিফ থেকে। তাহলে জেনারেল এবং জেনারেল মানে হলো কমন। সো আ জেনারেল অ্যাজাম্পশন এবং আ কমন বিলিফ সেম থিং। ওকে, তা এটা আমরা ওয়ার্ড পেলাম যেটা আমাদের সাথে মিলল। এরপরে কি দিয়েছে, তাহলে এখানে একটা জেনারেল অ্যাজাম্পশন নিয়ে কথা বলছে, সেটা কিসের উপর, হিউম্যান বিংস আর ইসেনশিয়ালি সেলফিশ। মানুষ, আমরা যারা, আমরা ইসেনশিয়ালি সেলফিশ, তার মানে আমরা সেলফিশ। আচ্ছা, আমরা সেলফিশ নামক এই ওয়ার্ডটা পেয়েছি ওনার এই যে ডি নাম্বার প্যারাতে উনি সেলফিশের কথা বলেছেন। কিন্তু আমাকে বুঝতে হবে যে উনি সেলফিশ বলতে এখানে বলেছে, আচ্ছা আমরা বিস্তারিত পড়ি তাহলে। এখানে কি পেলাম, একটা জেনারেল অ্যাজাম্পশন কি সম্পর্কে, আমরা যে সেলফিশ এই সম্পর্কে। আচ্ছা, দেন উই আর অ্যাপিয়ারেন্টলি রুথলেস। ধরেন আপনি অ্যাপিয়ারেন্টলি এই ওয়ার্ডের অর্থ পারেন না, কোনো দরকার নেই, এটাকে আপনি কালো করে দেন, এই ওয়ার্ড আপনার দরকারও নেই। উই আর রুথলেস, ধরেন রুথলেস এটার মিনিং আপনি পারেন না।
সমস্যা কি? আপনি যেমন এই যে আমরা বললাম উই আর কাইন্ড, উই আর গুড, উই আর ব্যাড, উই আর ফ্রেন্ডলি, এটা তো বুঝতে পেরেছেন এখানে আমাদের একটা ক্যারেক্টার নিয়ে, আমাদের সম্পর্কে, তার মানে হিউম্যান বিং এর একটা ক্যারেক্টার নিয়ে কথা বলছে, যে হিউম্যান বিং তার মানে আমরা রুথলেস। এখন রুথলেস এই ওয়ার্ডটা আপনি পারেন না, অসুবিধা নেই, একটু পরে পড়লে আপনি বুঝতে পারবেন। কি বলছে দেখুন, উইথ স্ট্রং ইম্পালসেস, স্ট্রং ইম্পালসেস, ধরুন আপনি ইম্পালসেস এর অর্থ পারেন না, কিন্তু স্ট্রং মানে তো বুঝছেন, কোন একটা কঠোর খুব শক্ত একটা আমাদের ইম্পালস, কিসের জন্য? টু কম্পিট এগেনস্ট ইচ আদার, একে অন্যের বিরুদ্ধে কম্পিট করা, একে অন্যের বিরুদ্ধে প্রতিযোগিতা করা, এগেনস্ট ইচ আদার, একে অন্যের বিরুদ্ধে প্রতিযোগিতা করার খুব শক্ত ইম্পালস। তাহলে বলেন তো, এই ওয়ার্ডটাকে রুথলেস, এটা কি আমাদের পজিটিভ দিক নিয়ে কথা বলছে না কি নেগেটিভ দিক নিয়ে? আমরা একে অন্যের বিরুদ্ধে প্রতিযোগিতা করি, তার মানে একে অন্যকে কিভাবে আমরা হারাবো, কি করব না করব, তার মানে এটা আমাদের একটা নেগেটিভ ক্যারেক্টারাইস্টিক নিয়ে কথা বলছে, যে হিউম্যান বিং আমরা খুবই রুথলেস, আমরা একে অন্যের বিরুদ্ধে খুব আমাদের স্ট্রং ডিজায়ার বা স্ট্রং ইম্পালস, স্ট্রং ফিলিং আছে, একে অন্যের বিরুদ্ধে আমরা কম্পিট করব। এবং কম্পিটটা কিসের জন্য দেখেন? ফর রিসোর্সেস। তাহলে রিসোর্সেস এর জন্য যদি আমরা কম্পিট করে, নিশ্চয়ই আমরা ভালো না। অ্যান্ড টু অ্যাকিউমুলেট পাওয়ার অ্যান্ড পজেশনস, এখানে ধরেন আপনি অ্যাকিউমুলেট এই ওয়ার্ডটার অর্থ আপনি পারেন না, এটা আমি কালো করে দিলাম। দেখুন আপনি তারপর আপনি বোঝা সম্ভব কিনা দেখেন তো। বলছে কি আমরা কম্পিট এগেইনস্ট ইচ আদার ফর রিসোর্সেস, রিসোর্সের জন্য আমরা কম্পিট করি, এন্ড টু পাওয়ার এন্ড পজেশনস, এবং পাওয়ার এবং পজেশনস এর জন্য আমরা কম্পিট করি। এখন বলেন তো, পাওয়ার এন্ড পজেশনস এর জন্য আমরা কি হইতে পারে অ্যাকিউমুলেট মানে? তার মানে অ্যাকিউমুলেট মানে পাওয়ার এন্ড পজেশনস অর্জনের জন্য। তারপর এটার আসলে মিনিং জানাটা কোনো অত্যাবশ্যক না, অত্যাবশ্যক হলো আইডিয়াস গুলি বুঝা। তাহলে প্রথম বাক্যে আমাদের একটা জেনারেল অ্যাজাম্পশন নিয়ে কথা বলেছে, সেটা হলো হিউম্যান সেলফিশ। সেকেন্ড বাক্যেও এসে আমাদের ক্যারেক্টারাইস্টিক্স, যে আমাদের নেগেটিভ, যে আমরা ন্যাচারালি অনেক বেশি সেলফিশ, সেটাই মূলত এক্সপ্লেইন করছে পরের বাক্যেও। ওকে, এবার আমরা থার্ড সেন্টেন্সটা দেখি। আহ তাহলে এটাও একই জিনিস দেখুন, সেলফিশনেস, এখানে সে একই ভিউটা নিয়ে কথা বলছে, সেই ভিউটা কি মানুষের সেলফিশনেস, কেন মানুষ কেন সেলফিশ হয়, সেই যে অ্যাজাম্পশন বা যে ভিউটা, এই ভিউটার উপরে এক্সপ্লেইন করেছে। এবার সেকেন্ড থার্ড লাইনটা পড়ি। ইফ উই আর কাইন্ড টু ওয়ান অ্যানাদার, যদি আমরা একে অন্যের প্রতি কাইন্ড হতাম বা হই, ইটস ইউজুয়ালি বিকজ উই হ্যাভ আলটেরিয়র মোটিভস। আলটেরিয়র মোটিভস, একটুখানি আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি কাইন্ড হই একে অন্যের প্রতি, ইটস ইউজুয়ালি, এটা সম্ভব, বিকজ উই হ্যাভ আলটেরিয়র মোটিভস। ধরুন আপনি আলটেরিয়র ওয়ার্ড অর্থ পারলেন না, কিন্তু আপনি যে সুপেরিয়র এই ওয়ার্ড তো বুঝেন, বা দরকার নেই যে উই হ্যাভ মোটিভস। যেহেতু বলছে কাইন্ডের কথা, আমরা একে অন্যের প্রতি কাইন্ড যদি হয়ে যাই, এটা সম্ভব, কারণ আমাদের সেই মোটিভস আছে, আমাদের সেই চিন্তা ভাবনা আছে, কারণ আমরা হিউম্যান বিং। হিউম্যান বিং এর ভিতর আমাদের ব্যাড সাইডটাও আছে যেমন, তেমনি আমরা ভালো হওয়ার সম্ভাবনা আছে আমাদের। ইফ উই আর গুড, আমরা যদি ভালো হই, ইটস অনলি বিকজ উই হ্যাভ ম্যানেজ টু কন্ট্রোল অ্যান্ড ট্রান্সেন্ড আওয়ার ইনেট সেলফিশনেস অ্যান্ড ব্রুটালিটি। যদি আমরা ভালো হই, ইটস অনলি বিকজ, কারণ উই হ্যাভ ম্যানেজ টু কন্ট্রোল, আমরা ম্যানেজ করতে পেরেছি কন্ট্রোল করাটা, অ্যান্ড ট্রান্সেন্ড করা আওয়ার ইনেট সেলফিশনেস অ্যান্ড ব্রুটালিটি, তার মানে আমরা ইচ্ছে করলে আমাদের ইনেট সেলফিশনেস এবং ব্রুটালিটিকে আমরা কন্ট্রোল করতে পারি। আপনি পুরো মিনিং এর অর্থ বুঝার দরকারও নাই। তাহলে এখানে বলছে আমরা সেই এখানে প্রথম বললো যে একটা ভিউ বিশ্বাস নিয়ে, সেটা হলো আমরা সেলফিশ। সেকেন্ড লাইনে বললো আমরা সেলফিশ কেন। পরের লাইনে বললো আমাদের এই সেলফিশনেসটা আমরা কিভাবে আসলে কন্ট্রোল করতে পারি। তাহলে দেখুন পুরো লাইনটাই একটা ভিউর উপরে কথা বলেছে, সেটা হলো আমরা সেলফিশ, আমরা সেলফিশ কেন, আমাদের সেই সেলফিশনেসটাকে আমরা কিভাবে করে কন্ট্রোল করতে পারি। তাহলে মূলত হলো কি, যে আপনার ধরেন মোবাইল ফোন, অথবা বললো যেমন ইন্টারনেট, ইন্টারনেটের প্রয়োজনীয়তা এবং ইন্টারনেটের মানে একটা একই টপিকের উপর শুধু তার নিজস্ব মতামতগুলো তিনি এক্সপ্লেন করেছেন। সো এখানে পুরোটা মিলে আমরা শুধু একটা ভিউর কথা পাচ্ছি, একটা বিলিফের কথা পাচ্ছি, একটা অ্যাজাম্পশনের কথা পাচ্ছি। তার মানে দেখুন, চোখ বন্ধ করে আনসারটা যাচ্ছে, যা কমনলি বিলিভ অ্যাবাউট পিপলস বিহেভিয়ার সম্পর্কে। তারপরও আমরা অন্যগুলির সাথে একটু কাউন্টার দেব, যে আমি তো এটা পেলাম যে পুরোটা
জুড়েই কিন্তু উনি কথা বলেছে একটা কমন বিলিফ নিয়ে, পিপলের বিহেভিয়ার বলতে কি, মানুষ সেলফিশ, মানুষ সম্পদ এবং সে সেলফিশ কেন হচ্ছে, ব্লা ব্লার কারণে সে সেলফিশনেস থেকে সে কিভাবে বের হয়ে আসতে পারে তাও বলেছে। আচ্ছা, তার মানে সবই পিপলের বিহেভিয়ার নিয়ে। এখন আমি প্রথমত বলি যে এখানে আমরা সেলফিশ ওয়ার্ডটা বারবার পাচ্ছি, এটা আপনাকে ট্র্যাপে ফেলবে যে সেলফিশ, যেহেতু আপনারা অনেকজন আমি নিশ্চিত হয়তো ধরে নিবেন যে সেলফিশটাই মনে হয় আনসার হবে, যেহেতু সেলফিশ ম্যানারের কথা বলেছে। কিন্তু প্রশ্ন হলো, আমি সেলফিশ ম্যানারটাকে ধরেন রেড করে দিলাম। প্রশ্ন হলো এখানে কি আদৌ পুরো সেলফিশ ম্যানার নিয়ে এখানে আপনাকে কি জানতে চেয়েছে, এক্সপ্লেইনিং ওয়াই হি থিংস দ্যাট হিউম্যানস অ্যাক্ট ইন আ সেলফিশ ম্যানার। মানুষ কেন সেলফিশ ম্যানার বা মানুষ কেন সেলফিশ হচ্ছে, মানুষ কেন সেলফিশ হচ্ছে, এখানে তো শুধু সেলফিশনেসটাকে এক্সপ্লেইন করেছে, যে সেলফিশনেস মানে কি, এবং সেখানে এটাও বলেছে মানুষ সেলফিশনেস থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে, এবং মানুষের যে কমন ক্যারেক্টারিস্টিক্স গুলি, তাদের সেই বিলিফটাকে উনি মূলত এক্সপ্লেইন করেছে। কিন্তু হিউম্যানস অ্যাক্ট, এখানে যে সব হিউম্যানস, তো আপনি মূলত আপনি এই যে দেখুন তার যে এক্সপ্লেনেশন হোয়াই হি থিংস কজ, এখানে উনি এমন কোনো কজ দেন নাই যে কিসের কজের কারণে মানুষ এই জিনিসটা হচ্ছে, সেলফিশ হচ্ছে, সেলফিশ ম্যানার করছে। সুতরাং আমরা এটা নিতে পারছি না, এটা আমাদের ক্রস। দেন জাস্টিফাইং হিজ অপিনিয়ন অ্যাবাউট আওয়ার টেন্ডেন্সি টু বি গ্রিডি। দেখুন তিনি তো এখানে কোনো নিজস্ব কোনো অপিনিয়ন দেনই নাই, আমরা তার তো কোনো মতামত পাইনি, তিনি শুধু ভিউটাকে এক্সপ্লেইন করেছে, এবং সেটা হলো কি জেনারেল অ্যাজাম্পশন। জেনারেল অ্যাজাম্পশন তো আর তার নিজস্ব ভিউ না, এটা তো সারা পৃথিবীর জন্য একটা অ্যাজাম্পশন, সবার জন্য একটা অ্যাজ ইউজুয়াল অ্যাজাম্পশন। সো এটাও যাচ্ছে না, এখানে আমরা তার কোনো নিজস্ব মতামত পাইনি। থার্ডলি, সেটিং আউট টু অপোজিং ভিউজ অ্যাবাউট হিউম্যান নেচার। মানুষের নেচার নিয়ে তিনি দুইটা অপোজিট ভিউ, না তিনি তো দুইটা অপোজিট ভিউ নিয়ে কথা বলেননি, তিনি শুধু একটা ভিউ, সেই ভিউটা দিয়েছেন এবং এটাকে স্টাবলিশ করার চেষ্টা করেছেন, এক্সপ্লেইন করার, বা সেটাকে শুধু সেলফিশনেসটাকে নিয়ে। তিনি তার অন্য কোনো কিছু, যে সেলফিশনেসটাকে শুধু এক্সপ্লেইন করেছেন, কিন্তু সেলফিশনেস মানুষ কেন হচ্ছে, মানুষের সেলফিশ বিহেভিয়ার ম্যানার সেটা কেন হচ্ছে এই নিয়ে কোনো কথা, বা সেখানে দুইটা অপোজিট ভিউজ নিয়ে কথা, এই ধরনের কোনো কিছু তো এখানে অপোজিট কোনো ভিউজ আমরা পাই নাই। তার মানে আপনি দুইভাবে আনসারটা আপনি সেট করতে পারেন। নাম্বার ওয়ান, আপনি যখন দেখবেন যে এটা পড়ার পরে যে কোনো একটা অংশ আপনার খুব ভালোভাবে ম্যাচ করে যাচ্ছে, সেটাকে আপনি আনসার হিসেবে ধরে নেবেন। মনে রাখবেন, প্যাসেজ থ্রিতে আপনি ডিরেক্টলি আনসার গুলো পাবেন না। আপনি আহ, কিছু অংশ যদি মিলার পরে আপনি যখন দেখবেন পড়ার পরে যে আপনার আইডিয়ার সাথে অনেকখানি ম্যাচ হয়ে যাচ্ছে, সেটাকে আপনি আনসার হিসেবে ধরে নেন। কারণ এখানে এসে আপনি এত বেশি এক্সপ্লেইন করে, এত বেশি একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সব বিশ্লেষণ করে আনসার সিলেকশন করতে যাওয়ার সময় আপনি পাবেন না। কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, একটা কোয়েশ্চেনের জন্য আপনার 1 মিনিট সময়, 60 সেকেন্ড সময় পাবেন। আপনি 60 সেকেন্ডস এর বেশি আপনি সময় ব্যয় করতে পারবেন না। যদি ব্যয় করেন, আইএলটিএস রিডিং এর বেলায় টাইম ম্যানেজমেন্ট ইজ ক্রুশাল। সো বি ভেরি মাচ অ্যাওয়্যার অফ টাইম ম্যানেজমেন্ট। গেল দেন 28, what point is made about Richard Dawkins book The Selfish Gene? Okay, বলছে what point is made, what point is made, কোন পয়েন্টটা উনি দিয়েছেন, তার মানে কোন সম্পর্কে, কি ব্যাপারে, অ্যাবাউট রিচার্ডস বুক, রিচার্ডস এর বুক, সে বইয়ের নাম হলো দ্য সেলফিশ জিন। তার মানে দ্য সেলফিশ জিন নামক রিচার্ড হকিন্সের যে বইটা, এই বইটা কি সম্পর্কে। ওকে, এই বইটা কি সম্পর্কে দেখা যাক। তার মানে এখানে হোয়াট পয়েন্ট নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, হোয়াট পয়েন্ট নিয়ে। তাহলে আমার রিচার্ড ডকিন্স বের করতে হবে, এখানে কোনো কোন প্যারাটার নাম দেয় নাই। আমি যেহেতু আপনাদেরকে আগেও বলেছি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সবসময় অর্ডার মেনটেন করে, তাহলে আমাকে পরের প্যারাতে দেখতে, ইয়েস আমরা রিচার্ড অলরেডি পেয়ে গেছি। রিচার্ড ডকিন্স এবং দ্য সেলফিশ জিন পুরোটা আমরা পেয়ে গেছি। আমরা একটু কালার করে দিই আপনাদের বোঝার জন্য। এবার আমরা তার পয়েন্টস গুলি পড়ি। Clues number one, its appeal lay in the radical nature of its ideas. বলছে কি its appeal ইহার আপিল হলো lay in the radical nature। আপনি radical nature ওয়ার্ডটাকে নিতে পারেন, of its ideas, তার মানে ওটার যে আইডিয়াস গুলো ছিল, ইটস আইডিয়াস, অন্য কোনোটার আইডিয়াস না। রিচার্ড তার সেলফিশ জিনে যে সকল আইডিয়াস গুলো ছিল, সে আইডিয়াস গুলোর রেডিক্যাল নেচার গুলো সেখানে লেই ছিল।
মানে তো আপনি বুঝেন যে সেখানে মানে মূলত ওইটাই ওখানে পয়েন্ট আউট করা হয়েছিল বা পয়েন্ট করা হয়েছিল। তার মানে তার নিজস্ব আইডিয়াস গুলো রেডিক্যাল নেচারটা তার বইতে লেই করা হয়েছে। আচ্ছা, সেকেন্ডলি, ইট সাকসেস ওয়াজ ডিউ টু দ্য সাইন্টিফিক সাপোর্ট ইট অফার্ড। তার মানে এই বইয়ের সাকসেস নিয়ে কথা বলা হয়েছে, বলছে সে সাকসেসটা কিসের উপরে? সাইন্টিফিক সাপোর্টের উপর। সাইন্টিফিক সাপোর্টের কারণে, তার মানে উনি ওনার বইতে সাইন্টিফিক সাপোর্ট নিয়ে কথা বলেছেন এবং সে কথা বলার কারণে তার বইটা সাকসেস হয়েছে এবং সেই সাকসেসের পয়েন্টটাই তিনি তার বইতে উল্লেখ করেছেন। ব্যাপারটা এটা কি? থার্ডলি, ইট প্রেজেন্টেড আ ভিউ। ওকে, তিনি তার বইতে একটা ভিউ নিয়ে কথা বলেছেন। একটা ভিউ নিয়ে, সেই ভিউটা কিসের উপর? দ্যাট ওয়াজ ইন লাইন উইথ দ্য অ্যাটিটিউডস অফ ইটস টাইম। ওকে, বলছে তার বইতে তিনি একটা ভিউ নিয়ে কথা বলেছেন। বলছে হোয়াট পয়েন্ট, তাহলে একটা ভিউ কিসের উপর? ওয়াজ ইন লাইন, সে ভিউটা ছিল লাইন বরাবর ছিল বা ঠিক খাপের খাপ ছিল উইথ দ্য অ্যাটিটিউডস অফ ইটস টাইমস, ওই সময়ের যে অ্যাটিটিউডস ছিল। তার মানে উনি বইটা যেই সময় পাবলিশ করেছেন বা লিখেছেন, ওই সময় যে অ্যাটিটিউডস বা ওই সময় সমাজের যে টেন্ডেন্সি অথবা যে ট্রেন্ডস গুলো ছিল, যে প্রবণতাগুলি ছিল, ওই প্রবণতাগুলির সাথে ওনার ভিউটা ইন লাইন উইথ মানে হলো এটা অ্যাডজাস্টেড ছিল অথবা ইন অ্যাকর্ডেন্স উইথ, একসাথে সামঞ্জস্য ছিল। যেমন ধরেন, এখন চলে 21st সেঞ্চুরি, এখনকার আমরা জানি সবকিছুই চলছে, এখনকার অ্যাটিটিউডস বা এখনকার ট্রেন্ডস হলো সবই সাইন্টিফিক স্টাডি নিয়ে অথবা আপনার সাইন্টিফিক ইনোভেশনস নিয়ে। তার মানে এখন যদি কোনো একটা বই লিখে, এই বইটা যদি সায়েন্সের সাথে রিলেটেড হয়, তাহলে আমরা বলতে পারি এটা হলো ইন লাইন উইথ দ্য অ্যাটিটিউডস অফ প্রেজেন্ট টাইমের অ্যাটিটিউডের সাথে ইন লাইন উইথ। মূলত আপনাকে বুঝতে হবে ইন লাইন উইথ মানে কি। ইন লাইন উইথ মানে হলো খাপের খাপ, যেটাকে আমরা বলতে পারি কিসের সাথে খাপের খাপ? অ্যাটিটিউডস অফ ইটস টাইম। তার মানে ওই ওই সময় যে অ্যাটিটিউডস, যে টেন্ডেন্সি, যে সমাজের যে ট্রেন্ডস গুলো ছিল, ওই ট্রেন্ডস এর সাথে এটা ইন লাইন উইথ ওয়াজ ছিল। ওকে, ইট টুক অ্যান ইনোভেটিভ অ্যাপ্রোচ। বলছে ওনার এই পয়েন্ট, এই বইতে মেইন পয়েন্টটা ছিল একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়ে, যে অ্যাপ্রোচটা হলো একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ। ওকে, কিসের অ্যাপ্রোচ? অ্যানালাইসিস অফ হিউম্যান সাইকোলজির অ্যানালাইসিস নিয়ে। হিউম্যান সাইকোলজি, মানুষের, আমাদের যে আপনার ব্রেইন বা আমাদের যে সাইকোলজিক্যাল যে ফ্যাক্ট গুলো, এই ফ্যাক্ট গুলোর অ্যানালাইসিস সম্পর্কে ওনার একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ ছিল। তাহলে প্রথম পেলাম ওই সময় ওনার বইয়ের ভিতরে যে আইডিয়াস গুলো আছে, সেই আইডিয়াস গুলো রেডিক্যাল নেচার নিয়ে কথা বলেছে। ওনার বইয়ের সাকসেস, যে সাকসেসটা এসছে সাইন্টিফিক সাপোর্টের কারণে, ওনার বইতে একটা ভিউ নিয়ে কথা বলেছে। যে ভিউটা হলো ওনার বইটা ওই সময়, যে সময় পাবলিশ হয়েছে, ওই সময় ট্রেন্ডস গুলির সাথে সামঞ্জস্য ছিল। এবং পরে বললো এই ওনার বইতে উনি একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়ে পয়েন্ট আউট করেছেন। সেই অ্যাপ্রোচটা ছিল হিউম্যান সাইকোলজি নিয়ে। ওকে, চলেন এবার আমরা বইতে যাই, প্যাসেজে যাই। দিস ব্লিক ভিউ অফ হিউম্যান নেচার। ওকে, দেখুন শুরুতে দিয়ে দিয়েছে দিস ব্লিক ভিউ। ধর আমি ব্লিক পারি না, ব্লিকের অর্থ আমিও জানি না, আপনিও জানেন না, বাদ এটা। কিন্তু এটা তো আপনি জানেন, দিস ভিউ। দিস বলতে আমরা জানি এটা সবসময় সিঙ্গুলার। তাহলে দিস ভিউ বলতে মূলত একটা ভিউকে উনি ইন্ডিকেট করছে। সুন্দর, তাহলে আমি এখানে লিখে দিই একটা ভিউ, ভিউ লিখে দিই। ভিউ, শেষে একটা ভিউ পেলাম। তার মানে একটা ভিউ তো আমার কোথায় জানি মিলছে, এটাকে আমি একটা কালার করে রাখি, ভিউ। ইয়েস, সি নাম্বারে আমরা আ ভিউর কথা পেয়েছি, ইট প্রেজেন্টেড আ ভিউ। ওকে, ওকে, তাহলে একটু পড়ি। দিস ভিউ অফ হিউম্যান নেচার ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সায়েন্স। তার মানে উনি যে ভিউটা হিউম্যান নেচার সম্পর্কে লিখেছেন, এটা হলো ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ এই কথার সাথে আমরা কিন্তু ইন লাইন উইথ এই কথার মিল পাচ্ছি। ইন লাইন উইথ মানে হলো কোনো কিছুর সাথে একবারে টোটালি খাপের খাপ, অ্যাসোসিয়েটেড উইথ, আমরা জানি অ্যাসোসিয়েটেড উইথ মানে হলো কোনো কিছুর সাথে একবারে মিলে যাওয়া। তাহলে আমরা এই লাইনটাকে আমরা একটু রেড কালার করতে পারি, উইথ দ্য সায়েন্সের সাথে ওনার ভিউটা, হিউম্যান নেচারের যে ভিউটা, এটা একেবারে, তার মানে দুইটা ভিউ, সরি, ভিউটা হলো কি হিউম্যান নেচার নিয়ে, এই ভিউটা সায়েন্সের সাথে একেবারে ক্লোজলি রিলেটেড। আচ্ছা, এরপরে কি বললো? রাইটার ডকিন্স হুজ 1976 বুক। ওকে, 1976 বুক, তাহলে এটার দ্বারা একটা জিনিস ইন্ডিকেট করছে যে অতীতের কথা। এখন তো চলে 2024, তার মানে উনি 1976 উনি যে একটা বই লিখেছেন সেলফিশ জিন, সেখানে একটা ভিউ ছিল, যে ভিউটা খুবই ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিল সায়েন্সের সাথে, এবং বললো বিকেম পপুলার। ওকে, এই যে কাহিনী হয়ে গেল, বিকেম পপুলার, এবং এটা অনেক পপুলার হয়ে গেল। ভেরি গুড। এবার বলছে পপুলারটা কেন হলো? বিকজ ইট ফিটেড সো ওয়েল উইথ, ইট ফিটেড, এটা ফিট হয়ে গেছে, একবারে খাপের খাপ মিলে গেছে উইথ, সো ওয়েল, ফিটেড সো ওয়েল, খুব ভালোভাবে ফিট হয়ে গেছে, ফিটেড হয়ে গেছে
উইথ, দেখুন এতটুকুন দেখে আমরা তাহলে মোটামুটি আমাদের এটা নিশ্চিত হয়ে গেছি যে আনসারটা সি, এটা কোনো সন্দেহ নেই, কারণ এটার ভিতরে মূলত এই কথাগুলো নিয়ে কথা হয়েছে। যে একটা ভিউ নিয়ে কথা, আমি একটু ইয়েলো করি তাহলে আপনাদের দেখতে খুব সুবিধা হবে। একটা ভিউ নিয়ে কথা বলেছে, প্রেজেন্ট করেছে, এবং সেটা ইন লাইন উইথ অ্যাটিটিউডস অফ ইটস টাইম। দেখুন যদি এটা অফ ইটস ওই সময়, ওই সময়কার ট্রেন্ডের সাথে যদি এটা অ্যাসোসিয়েটেড না হতো, তাহলে তো এটা পপুলার হওয়ার প্রশ্নই ছিল না। আপনি একটা বই লিখলেন, এই বইটা যেমন ধরুন এখনকার যে ট্রেন্ডস গুলো, এই ট্রেন্ডস এর সাথে আপনি যদি একটা বই না লিখেন, আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, যে সিনারিও চলছে, আপনি এই অ্যাটিটিউডস এর সাথে বা এই নর্মস এর সাথে মিল করে যদি কোনো কিছু না লিখেন, তাহলে তো পপুলারিটি পাবে কেন? একটা বই তো পপুলারিটি পাওয়ার জন্য পিছনে কিছু ফ্যাক্টস থাকতে হবে। তার মানে এটা খাপের খাপ মিলে গেছিল আমাদের ওই সময়কার জন্য। 1976 এর যে অবস্থা ছিল, অ্যাটিটিউডস ছিল, সেই অ্যাটিটিউডস এর সাথে মিলে গিয়েছে বলেই ওই সময়ের মানুষ এটাকে খুব বেশি নিয়েছে। এবং ওরা আবার এটাও বলেছে, ইট ফিটেড সো ওয়েল উইথ অ্যান্ড হেল্পড টু জাস্টিফাই, এবং ওই সময় এটা অনেক বেশি জাস্টিফাই করতে সহযোগিতা করেছিল। তার মানে ওই সময় এটা অনেক বেশি জাস্টিফাই করতে সহযোগিতা করেছিল কিসের? দ্য কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাথোস। তার মানে প্রতিযোগিতামূলক এবং স্বাতন্ত্র্যবাদের যে অ্যাথোস গুলো ছিল, সেগুলোকে এটা খুব বেশি জাস্টিফাই করতে সহযোগিতা করেছিল। তার মানে এখন আপনাকে বুঝতে হবে যে কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক্স এগুলো কি বলছে, কি দেখুন, দ্যাট ওয়াজ সো প্রিভ্যালেন্ট ইন লেট 20th সেঞ্চুরি সোসাইটিস। তার মানে ওই সময়ের সমাজটা ছিল মূলত এই অ্যাথোস গুলোর উপরই সো প্রিভ্যালেন্ট। তার মানে এগুলি সো ডোমিনেটিং ছিল। ওই সময় মূলত এই ব্যাপারগুলো নিয়েই সমাজের ব্যবস্থা ছিল। তার মানে সমাজের অ্যাটিটিউডস ছিল মূলত কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাথোসের উপর। তার মানে ওনার বইটা লক্ষ্য করেন, তার মানে উনি সমাজ যেহেতু কম্পিটিটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাথোসের উপর ছিল, এবং ওনার বইটাও বলছে হেল্প টু জাস্টিফাই। তার মানে দেখুন, যদি এই বইটা যদি জাস্টিফাই কখন করবে, একমাত্র ওই সময় অ্যাটিটিউডস এর সাথে মিলেছে বলেই তো জাস্টিফাই করার সুযোগ পেয়েছে। এবং বলেছে এটা খুব বেশি ফিটেডও হয়ে গেল, এবং পপুলারও হয়ে গেল, এবং ক্লোজলি অ্যাসোসিয়েটেড হলো, এবং একটা ভিউ নিয়েও করলো। তাহলে সি নাম্বার আনসার হওয়ার জন্য আপনার কতগুলো ক্লুজ দরকার? পরীক্ষার হলে আপনি এতগুলো ক্লুজ এক্সপ্লেন করার সুযোগ পাবেন না। শুধু আপনাকে আমি কেন এক্সপ্লেন করছি, এখানে আমি কোনো শব্দের অর্থ নিয়ে আপনাকে আমি কোনো মাথা ব্যথা দিচ্ছি না, আমি নিজেও কোনো মাথা ঘামাচ্ছি না কোনো শব্দের মিনিং নিয়ে, শুধু বোঝানোর চেষ্টা করছি মিনিং না জেনেও আপনি শুধু ক্লুজ গুলোর উপর ভিত্তি করেও কিভাবে নিজে একটা ন্যারো ডাউন করতে পারেন। আপনি এভাবে করে মাইন্ড ম্যাপের মাধ্যমে আপনি যে সবগুলো মূল মূল কথাগুলো নিলেন, যেগুলি কমন ওয়ার্ডস, এদেরকে নিয়ে আপনি একটা অ্যাডজাস্টমেন্ট বা একটা ন্যারো ডাউন করে একটা সলিউশনে আসতে হবে আপনাকে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম যে পুরোটাই তার ওই সময়কার অ্যাটিটিউডস এর সাথে ফিটেড হয়েছে, এবং একটা ভিউ নিয়ে কথা বলেছে। আচ্ছা, এবার পরের লাইনে কি আসছে? Like many others, Dawkins justifies his views with reference to the field of evaluationary psychology. Evaluationary psychology, আমরা সাইকোলজি নামক একটা ওয়ার্ড পেয়েছিলাম কোথায়, আমরা সেটা একটু দেখে নেই। ইভ্যালুয়েশনারি সাইকোলজি, ওকে, এখানে বলেছে হিউম্যান সাইকোলজি, আর এখানে বলেছে ইভ্যালুয়েশনারি সাইকোলজি, তাহলে এটা মিলছে না। Evolutionary psychology theories that present the human traits developed in prehistoric times during what is termed the environmental evolutionary adaptedness. দেখুন এখানে তাহলে পুরো পরের প্রত্যেকটা লাইন মূলত ইভ্যালুয়েশনারি সাইকোলজি নিয়ে কথা বলেছে। আমার তো ইভ্যালুয়েশনারি সাইকোলজি নিয়ে এখানে কোনো কথা নেই। এটা বলছে হিউম্যান সাইকোলজি, হিউম্যান সাইকোলজি আমি কিছুই পাই নাই, তুমি বাদ, তোমাকে নিয়ে আমি টাইম ওয়েস্ট করতে চাই না। তারপরে সাইন্টিফিক সাপোর্ট, সাইন্টিফিক কোন সাপোর্ট, ওনার সাকসেস নিয়ে উনি এখানে কোনো যে সাইন্টিফিক সাপোর্টের কারণে উনি এটা সফল হয়েছে এমন কোন, এখানে বরং বোঝানো হয়েছে যে ওনার বইটা পপুলার একটা ভিউর কারণে, এবং সেখানে এখানে বলেছে যে সমাজটা ওই সময় ডমিনেট করছিল এই থিওরিজ গুলো, এই অ্যাটিটিউডস গুলো, এবং সেই অ্যাটিটিউডস গুলো জাস্টিফাই করেছে ওনার বই দিয়ে। তাহলে ওনার বইটা যদি এই অ্যাটিটিউডস এর উপর ভিত্তি করে না হতো, তাহলে জাস্টিফাই করবে কেন? এখানে তো আপনার একটা বই ধরেন ভিউজ এর সাথে বা টার্মস গুলো, আপনি ধরেন যেগুলো একটা মেডিকেল টার্মস এর উপর আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন, আপনি তো সেখানে ল্যাঙ্গুইস্টিক্স এর কোনো বই দিয়ে সেই টার্মসটাকে আপনি জাস্টিফাই করতে যাইতে পারেন না, আপনাকে তো ওই রিলেটেড বই দিয়ে জাস্টিফাই করতে হবে। তাহলে এটা মূলত সাইন্টিফিক সাপোর্টের কারণে, সাইন্টিফিক সাপোর্ট নিয়ে আমরা কিছু পাইনি এখানে। সায়েন্সের সাথে বলেছে অ্যাসোসিয়েটেড হয়েছে, কিন্তু সাইন্টিফিক যে আপনার স্টাডিজ বা সাইন্টিফিক কোনো রিপোর্ট, সেই রিপোর্ট বলতে তো কোনো কিছু আমরা এখানে পাইনি যেখানে কোনো রিপোর্ট পেশ করছে। দেন ইটস আপিল লেই দ্য রেডিক্যাল নেচার অফ ইটস আইডিয়াস, এবং এটার আইডিয়াস এর সাথে এই আইডিয়াস গুলি নিয়ে উনি করেছেন না, ওনার আইডিয়াস গুলো, ওনার আইডিয়াস থাকতে পারে কিন্তু ওই আইডিয়াস এর রেডিক্যাল নেচারই শুধু ছিল এমন না, বরং এখানে ওই সময়কার যে বিভিন্ন রকমের যে অ্যাথোস গুলো নিয়ে সেগুলোর সাথে জাস্টিফাই করেছে। তাহলে এটাও যাচ্ছে না।
সো আমরা সিম্পলি, পরীক্ষার হলে আমি আপনাদেরকে আবার রিমাইন্ড করে দিচ্ছি, আপনারা এত কাউন্টার করার সুযোগ পাবেন না যে আমি জাস্টিফাই করি যে আমার আনসারগুলো বাকি তিনটে আনসার কেন ম্যাচ হচ্ছে না। এটা হবে আপনি এভাবে জাস্টিফিকেশনটা কখন করবেন, ধরেন আপনি চারটার মধ্যে একটাও আনসার মিলাতে পারছেন না, তখন হলো আপনি বাকি তিনটাকে জাস্টিফাই করার পর যখন দেখলেন যে তিনটার কোনোটাই মিলছে না, তার মানে একটাকে তো আনসার দিতে হবে, ওই ক্ষেত্রে আপনি মূলত কাউন্টার করবেন, কাউন্টার অ্যাটাক করবেন যে আমি যেহেতু চারটার মধ্যে, যেমন ধরেন এখানে 29 নাম্বার, ধরেন এখানে চারটা অপশন, চারটা অপশনসের আপনি যখন দেখলেন যে কোন অপশনই এখানে মিলছে না, কোনটা আপনি মিলাতে পারছেন না, তাহলে কি করবেন, তাহলে আপনি মিলান যে কোন তিনটা অপশন নাই, ধরেন এই তিনটা অপশন একটাও নাই, তাহলে আপনি ধরে নেন এই নাম্বারটা হবে আপনার আনসার। কারণ আপনি এত বেশি এক্সপ্লেইন, এত বেশি অ্যানালাইসিস করার টাইম কোথায় পাবেন, 1 মিনিটের বেশি সময় দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমি আশা করবো আমি আপনাদের শুধু বোঝানোর জন্য কাউন্টার দিচ্ছি, আমি আপনাদেরকে অপোজিট যে ভিউজ গুলো আছে বা যে ক্লুজ গুলো দিয়েছে সেই ক্লুজ গুলো কেন ম্যাচ হবে না সেটা শুধু এক্সপ্লেন করার জন্য বোঝাচ্ছি, বাট ইন রিয়েল এক্সামিনেশন প্লিজ ডোন্ট ডু দিস। নাম্বার 29, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট? ওকে, সাজেশন বলতে আপনারা কি বুঝেন বলেন তো? সাজেশন, ধরুন আমি আপনাকে কিছু সাজেস্ট করলাম, তার মানে আমার অপিনিয়ন দিলাম। যেমন আপনি আমাকে বললেন যে আমি আইএলস এ ভালো করার জন্য কি করতে পারি, আমার কাছে আপনি আমাকে বলেন প্লিজ সাজেস্ট মি what I can do to do better in IELTS reading for example। আপনি আমার সাজেশন জানতে চাইলেন, আমি আপনাকে কি করব, আমি বলবো আপনি আহ, আপনি ভোকাবুলারির উপর আপনার আইডিয়াস বাড়ান, তারপরে ফ্রেজ চিনার চেষ্টা করেন, ক্লজ চিনার চেষ্টা করেন, দেন হলো আপনি যে যে সকল ডিস্ট্রাক্টরস গুলো আছে সেই ডিস্ট্রাক্টরস গুলো আপনি চিনতে চেষ্টা করেন। এমন করে আমি আপনাকে কিছু আমার মতামত দিলাম। তার মানে এখানে হলো হোয়াট সাজেশনস বা হোয়াট অপিনিয়ন্স অফ রাইটার, রাইটারের কি কি সাজেস্ট বা কি কি অপিনিয়ন আছে, সরি সাজেস্ট কি সম্পর্কে, অ্যাবাউট দ্য প্রি হিস্টোরিক এরা। প্রি হিস্টোরিক এরা বলতে কোনটা, যেটা আমাদের হিস্ট্রির আগের কথা, কোথায়, ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ, তার মানে আমাকে স্পেসিফিক করে দিয়েছে ফোর্থ প্যারাগ্রাফে। সো এটা ছিল আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, এটা হলো সেকেন্ড প্যারাগ্রাফ, এটা থার্ড প্যারাগ্রাফ, তাহলে এটা কোনো কাজ নাই, আমরা চলে যাবো এই প্যারাতে, ফোর্থ প্যারাগ্রাফ, এখানে হলো আমাদের অপশনটা। এবার আপনি ক্লোজ গুলি পড়েন। তার মানে ফোর্থ প্যারাতে প্রিহিস্টোরিক এরা সম্পর্কে রাইটার কি সাজেশন বা কি অপিনিয়ন দিয়েছে, দেখুন এটা কিন্তু প্রিহিস্টোরিক এরা সম্পর্কে, আপনাকে মাথায় রাখতে হবে, অন্য কিছু সম্পর্কে হলে হবে না। এবার আসুন তিনি কি কি দিয়েছেন। প্রথমত বলছেন সোসাইটিজ ওয়ার মোর কমপ্লেক্স। ওকে, তার মানে সোসাইটিজ আমরা নিতে পারি, সোসাইটিজ নিয়ে কোনো প্রস্তাব দিচ্ছেন কিনা, কি প্রস্তাব দিচ্ছেন, উনি বলছেন কিনা যে সোসাইটিজ খুব কমপ্লেক্স ছিল, অনেক ঝামেলাপূর্ণ ছিল, অনেক কমপ্লিকেটেড ছিল, দেন মেনি পিপল বিলিভ, মেনি পিপল মানুষ যেটা ভাবতো, ধরেন যেমন আমি আপনাকে বললাম ওই যে ভাই রে ভাই, উনি দেখি আমি যা ওনাকে ভাবি উনি তার চেয়ে অনেক বেশি চালাক, বা উনি আমি যা ওনাকে চিন্তা করি তার চেয়ে অনেক বেশি ধনী। তার মানে বললো মানুষ যা ভাবতো তার চেয়েও, মানুষের যে বিশ্বাস ছিল সমাজ নিয়ে, সমাজ তার চেয়েও বেশি কমপ্লেক্স ছিল কিনা, এই রিলেটেড কোনো সাজেশন উনি দিয়েছেন কিনা। দেন সাপ্লাইজ অফ ন্যাচারাল রিসোর্সেস, উনি ন্যাচারাল রিসোর্সের কোনো সাপ্লাই নিয়ে সাজেস্ট করেছেন কিনা, ওয়ার প্রবাবলি রিলেটিভলি প্ল্যান্টিফুল, এবং যে ন্যাচারাল রিসোর্সেস গুলো ছিল প্রবাবলি, প্রবাবলি বলতে কি বুঝেন আপনারা, প্রবাবলি হলো পসিবিলিটি, কোনো কিছু সম্ভাবনা। যেমন আমরা বলে থাকি আই মে পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাশ করতেও পারি, because I'm not damn sure because I have some confusions on my preparation। আমি যে প্রস্তুতি নিচ্ছি ভাইরে ভাই, আমার প্রস্তুতি নিয়ে আমি নিজেই কনফিউজড। তার মানে কি, আপনি ইউ আর নট 100% কনফিডেন্স অন ইয়োর লেভেল অফ কনফিডেন্স, আপনার কনফিডেন্স লেভেলের উপর, আপনার প্রিপারেশনের উপর আপনি পুরোপুরি কনফিডেন্ট না। তখনই প্রশ্ন আসে পসিবিলিটি, যে পাইতেও পারি, তাহলে প্রবাবিলি হলো পসিবিলিটির সিনোনিম। তাহলে উনি একটা প্রবাবিলিটি বলছে, কি সে প্রবাবিলিটি, সে প্রবাবিলিটি হলো রিলেটিভলি প্লেন্টিফুল, প্রচুর। উনি রিসোর্সের বলছে, রিসোর্স ন্যাচারাল রিসোর্স গুলো সম্ভবত অনেক ছিল, প্রচুর ছিল, বাট ইজ নট 100% শিওর। তার মানে কি দাঁড়ালো, তিনি প্রিহিস্টোরিক এরার যে ওই সময় সম্ভবত প্ল্যান্টিফুল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সের সাপ্লাই ছিল, এই নিয়ে কোনো কিছু সাজেস্ট করেছে কিনা। যাই হোক, মোস্ট এস্টিমেটস, অনেক এস্টিমেট করে, কি করে, অ্যাবাউট পপুলেশন সাইজেস। ওকে, পপুলেশন সাইজ নিয়ে কথা বলে, এবং বলছে কি এই পপুলেশন সাইজেস আর লাইকলি টু বি ইনএকিউরেট, পপুলেশন সাইজেস গুলো লাইকলি টু বি ইনএকিউরেট, লাইকলি মানেও জানেন আপনারা যে এটা সম্ভবত বা এটার পসিবিলিটি কি ইনএকিউরেট হওয়ার। ওকে, তার মানে শুধু পপুলেশন সাইজ নিয়ে কথা বললে হবে না, সেই সাইজটার একিউরেসি অথবা ইনএকিউরেসি, তার মানে এটা উনি যে পপুলেশন সাইজের যে অ্যামাউন্টটা দেবে বা যে এস্টিমেশনটা দেবে, এই এস্টিমেশনটা
ইনএকিউরেট হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে, যে এটা ইনএকিউরেট হতে পারে। তার মানে পপুলেশন সাইজটা সম্পর্কে ওনারা কনফিউজড। ওনারা এটা হয়তো কেউ বলবেন সাইজ এত ছিল, কেউ বলবেন যে না, এটা কোনো অথেন্টিক সোর্স না। যাই হোক, হিউম্যান মুভড, তার মানে মানব ওই সময়ের যে মানুষগুলো ছিল তারা মুভ করেছিল অ্যাক্রস কন্টিনেন্টস। তার মানে যে পৃথিবীর যে 7 কন্টিনেন্টস আছে, বিভিন্ন কন্টিনেন্টসে মানুষ মুভ করেছে মোর দ্যান ওয়াজ প্রিভিয়াসলি থট, তার মানে আগের চেয়ে বেশি। ওকে, মোর দ্যান কম্পারিজন করেছে প্রিভিয়াসলি। যাই হোক, তার মানে মানুষ ওই সময়কার মানুষগুলো বিভিন্ন কন্টিনেন্টস গুলোতে তারা বেশি মুভ করেছে, তাদের মুভমেন্ট হয়েছিল আগের চেয়ে বেশি, প্রিভিয়াসলি চেয়ে বেশি। চলেন এবার চলে যাই, আমরা মূল কাজে যাই। ওকে, ইটস ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট, পেয়ে গেলাম প্রিহিস্টোরিক এরা নিয়ে কথা হচ্ছে। এবার কি, the world was very sparsely populated. Okay, very sparsely populated। ধরেন আমি sparsely কথা আমি পারি না, এটাকে আমি বাদ দিয়ে দেই, বাদ। কিন্তু এটা তো বুঝছেন যে ওয়ার্ল্ড ওয়াজ ভেরি পপুলেটেড, কোনো অসুবিধা নেই। তার মানে প্রিহিস্টোরিক এরাতে ওয়ার্ল্ড তার পপুলেশন নিয়ে কথা বলছে পৃথিবীতে। হিস্টোরির পূর্বের সময়ে ওয়ার্ল্ডের পপুলেশন কেমন এই নিয়ে কথা বলতেছে এই লাইনের ভিতরে। এবার আসেন কি বললো, তার মানে পপুলেশন নিয়ে তো আমরা একটা পেয়েছি, পপুলেশন সাইজে সি নাম্বারে পেয়েছি। দেখি আমরা তারপর কি বললো। শুধু পপুলেশন সাইজ নিয়ে বললে তো হবে না, এখানে এটা কি ইনএকিউরেট কিনা এটা বুঝাইতে হবে আমাদেরকে। যাই হোক, অ্যাকর্ডিং টু সাম এস্টিমেটস, কিছু কিছু এস্টিমেটে দেখা যায় অ্যারাউন্ড 15,000 ইয়ার্স এগো, প্রায় 15, এটা তাহলে আমাদের দরকার নাই। এটা আমাদের দরকার নেই কেন, কারণ আমাদের ইয়া নিয়ে কোনো কিছু নাই। আচ্ছা, কি বললো, দ্য পপুলেশন অফ ইউরোপ ওয়াজ অনলি 29,000। তাহলে বললো এটা কিন্তু দেখুন, দ্য পপুলেশন ওয়াজ অনলি, তার মানে এটা কি তাদের কি ইনএকিউরেট নাকি একিউরেট ইনফরমেশন? বলছে ওয়াজ অনলি, তার মানে নিশ্চিত তারা যে এত মানুষ ছিল, 29,000 মানুষ ছিল ইউরোপে। অ্যান্ড দ্য পপুলেশন অফ দ্য হোল ওয়ার্ল্ড, এবং সারা পৃথিবীর পপুলেশন অফ দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষ ওয়াজ লেস দেন হাফ আ মিলিয়ন। ওকে, সারা পৃথিবীতে মানুষ ছিল লেস দেন আ হাফ মিলিয়ন। এটা বললো হোল ওয়ার্ল্ডের পপুলেশন, পপুলেশন অফ হোল ওয়ার্ল্ড। ওকে, তাহলে এটা ছিল শুধু ইউরোপের মানুষ, ইউরোপে ছিল অনলি 29,000, আর হোল ওয়ার্ল্ডে ছিল লেস দেন হাফ আ মিলিয়ন, হাফ আ মিলিয়নের চেয়ে কম। তার মানে প্রথম লাইনটাতে বললো মূলত একটা ওভারভিউ দিয়েছে যে সারা পৃথিবীতে প্রিহিস্টোরিক এরাতে মানুষ ছিল। পরে এটাকে এক্সপ্লেইন করলো সে মানুষ কত ছিল, কতজন ছিল, বললো ইউরোপে ছিল 29,000 এবং সারা পৃথিবীতে ছিল এত পার্সেন্ট। দেখুন এখানে কোথাও বলে নাই যে এটা নিয়ে তারা ইনএকিউরেট, এই পর্যন্ত পাইনি। এরপর নিচের দিকে যাই, হিউম্যানস এট দ্যাট টাইম ওয়ার হান্টার গ্যাদারার্স। তাহলে এখন বলছে এই যে ইউরোপে ছিল 29,000, সারা পৃথিবীতে ছিল লেস দ্যান হাফ মিলিয়ন, এই যে মানুষগুলো তারা ওই সময় কি করতো, হান্টার গ্যাদারার্স ছিল। তারা ওই সময় হান্টার, আমরা তো হান্টার গ্যাদারার্স বুঝি না, কিন্তু হান্টিং তো বুঝি। তার মানে তারা এটা ওটা শিকার মিকার করে খাইতো। এরপর আবার এক্সপ্লেন করবে, পিপল হু লিভড বাই হান্টিং, পিপল হু লিভড, তারা বাস করতো কি দিয়ে, বাই হান্টিং ওয়াইল্ড অ্যানিমালস, তারা ওয়াইল্ড অ্যানিমালস হান্টিং করে বাঁচতো, অ্যান্ড কালেক্টিং ওয়াইল্ড প্ল্যান্টস, এবং ওয়াইল্ড প্ল্যান্টস কালেক্টিং করে। আচ্ছা, তার মানে এখানে তো বলছে হিউম্যান ওই সময়কার যে মানুষগুলো ছিল তাদের লাইভলিহুড, তারা কিভাবে করে জীবন ধারণ করতো সেই নিয়ে কথা বলছে। তারা বেঁচে থাকতো, তাদের লাইভলিহুড ছিল হান্টিং ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড কালেক্টিং ওয়াইল্ড প্ল্যান্টস। তো এখানে তো কোনো, এখন তাদের দেখুন অ্যামাউন্ট নিয়ে, পপুলেশনের সাইজ নিয়ে আর কোনো কথা পরের লাইনে বলে নাই। এখানে শুধু পপুলেশনের সাইজ দিয়েছে। আমরা ভেবেছিলাম এখানে হয়তো পপুলেশনের সাইজ গুলো কি কম না বেশি, এটার অথেন্টিসিটি নিয়ে কথা বলতে পারে, কিন্তু এখানে তো এই নিয়ে কোনো কথা হচ্ছে না। এখানে কথা বলছে হান্টার গ্যাদারার্সদেরকে নিয়ে। তার মানে এখানে আরেকটা তথ্য আসছে, উইথ সাচ স্মল পপুলেশন ডেন্সিটিস, বলছে উইথ সাচ স্মল পপুলেশন ডেন্সিটিস। আপনি তো স্মল পপুলেশন একটুখানি তো বুঝছেন, যে এই অল্প কিছু মানুষ দিয়ে, ইট সিমস আনলাইকলি দ্যাট, ইট সিমস আনলাইকলি, লাইকলি মানে হলো সম্ভাবনা, ইট সিমস আনলাইকলি, আনলাইকলি মানে সম্ভাবনার উল্টাটা, সেটা আপনি বুঝে নেন। আনলাইকলি তার মানে এটা মানে অসম্ভব ছিল, এটার কোনো, এটা ইম্পসিবল ব্যাপার ছিল, দ্যাট প্রি হিস্টোরিক হান্টার গ্যাদারার গ্রুপস, যে যে হান্টার গ্যাদারার গ্রুপস গুলো ছিল ওই সময়ে, হ্যাড টু কম্পিট অ্যাগেনেস্ট ইচ আদার, একে অন্যের সাথে কম্পিট করাটা ইম্পসিবল ছিল, আনলাইকলি ছিল, ফর রিসোর্সেস অর, কিসের জন্য আনলাইকলি ছিল, আনলাইকলি ছিল কম্পিটের জন্য, কিসের জন্য কম্পিট, রিসোর্সের জন্য, অর অথবা হ্যাড এনি নিড টু ডেভেলপ রুথলেসনেস, অথবা তাদের কোনো কোনো প্রয়োজনই ছিল না ডেভেলপ রুথলেসনেস অ্যান্ড কম্পিটিটিভনেস, তারা কোনো প্রকারের নিষ্ঠুরতা ডেভেলপ করা বা কোনো প্রতিযোগিতা ডেভেলপ করা, অর টু গো টু ওয়ার, অথবা যুদ্ধে যাওয়ার কোনো লাইকলি ছিল না, এটা আনলাইকলি ছিল। তার মানে দেখুন তো, প্রথমে এখানে এসে তারা বললো পপুলেশন সাইজ নিয়ে, পরে তারা এখানে কথা বললো যে ওখানকার পপুলেশন গুলো তারা কিভাবে জীবন যাপন করতো, এখন এসে কথা বলছে ওই পপুলেশন গুলো কেমন টাইপের ছিল। যে
এই পপুলেশনগুলি কম থাকা সত্ত্বেও পপুলেশনগুলো তারা যে কোনো প্রকারেরই তাদের এটা অসম্ভব ছিল যে প্রতিযোগিতা করা রিসোর্সেস এর জন্য, অথবা কোনো রকমের নিজেদের নিষ্ঠুরতা নিজেরা ডেভেলপ করা বা প্রতিযোগিতা ডেভেলপ করা অথবা যুদ্ধে যাওয়া, এগুলি কোনো কিছুরই তাদের দরকার ছিল না, আনলাইকলি ছিল। ওকে, এবার চলে যাই আমরা আমাদের আহ তথ্যগুলোতে। সোসাইটিজ ওয়ার মোর কমপ্লেক্স দ্যান মেনি পিপল বিলিভ। সোসাইটিজ ওয়ার মোর কমপ্লেক্স না, সোসাইটিজ এখানে মোর কমপ্লেক্সিটি নিয়ে কোনো কথাই আসে নাই। সমাজ ব্যবস্থা কমপ্লেক্স কই ছিল, এটা তো বরং আরো ভালো ছিল। এখানে তো কমপ্লেক্স কিছু দেয় নাই। এখানে তো বলছে ওই সময় সমাজের মানুষগুলি খুব ভালোই ছিল, তাদের ভিতরে কোনো প্রতিযোগিতা ছিল না, তাদের ভিতরে কোনো রুথলেসনেস ডেভেলপ করতে হয়নি, কম্পারেটিভনেস ডেভেলপ করতে হয়নি, যুদ্ধে যায়, তাহলে কমপ্লেক্সিটির প্রশ্নে আসে না। দেন বলো সাপ্লাইজ অফ ন্যাচারাল রিসোর্সেস ওয়ার প্রবাবলি প্ল্যান্টিফুল। ওকে, ইয়েস ইট ম্যাচেস। দেখেন তো দেখি, বলছে কি যে সাপ্লাইজ অফ ন্যাচারাল রিসোর্সেস, এই যে তারা যে দেখুন যে পপুলেশন ছিল, এবং তারা এই যে হান্টিং ওয়াইল্ড এনিম্যালস এন্ড কালেক্টিং ওয়াইল্ড এনিম্যালস এবং ওয়াইল্ড প্ল্যান্টস, এগুলো তো আমি আপনি দিয়ে আসি না, বা ওই সময় কোনো সরকার এখন যেমন আমাদেরকে সবকিছু নতুন করে আপনার এই যে ম্যানুয়ালি হোক বা অটোমেটিক্যালি হোক অনেক বেশি রিসোর্সেস আমাদেরকে প্রডিউস করা লাগে। তার মানে ওয়াইল্ড এনিম্যালস বা ওয়াইল্ড প্ল্যান্টস এগুলি তো আমরা কেউ প্রদান করতে হয়নি। ওয়াইল্ডের জিনিসগুলি আমরা যে পাহাড়ে বনে জঙ্গলে, এগুলি তো ন্যাচারাল রিসোর্স। তার মানে তো ন্যাচারাল রিসোর্সে ভরপুর ছিল, তার মানে তো পাইয়া গেছি কাহিনী। তাহলে ন্যাচারাল রিসোর্সে ভরপুর ছিল ওই সময়। এবং দেখুন মজার ব্যাপার, ন্যাচারাল রিসোর্স ছিল বলেই তারা আর কোনো, তাদেরকে যুদ্ধ করতে হয়নি, তাদেরকে নিষ্ঠুর হতে হয়নি, প্রতিযোগিতা করতে হয়নি। তাহলে তো এটাই যাচ্ছে আনসার। আচ্ছা ধরেন এটা গেল না, আমরা পরের গুলো নিয়ে কথা বলি, যেহেতু পপুলেশন সাইজ নিয়ে কথা হয়েছে। এখন দেখুন পপুলেশন সাইজ নিয়ে পেড়াতে কথা হয়েছে সত্য, কিন্তু এই সাইজটা যে ইনএকিউরেট এই নিয়ে তো কোনো তথ্য আপনারা পেয়েছেন? প্রশ্নই আসে না। তাহলে একে চোখ বন্ধ করে আপনি না করে দেন। এটা কিন্তু একটা ট্র্যাপ আপনাদের জন্য। ট্র্যাপটা কেন? আপনারা অনেকজন হয়তো ভাবতে পারেন পপুলেশন সাইজ নিয়ে বলছে তো চোখ বন্ধ করে বসায় দেয়, কিন্তু দেখছেন কি কাহিনী করছে। মনে রাখবেন প্যাসেজ 2-3 প্যাসেজ ওয়ানে হবে অনেক কিছু, আপনি মোটামুটি কিওয়ার্ডস এর সাথে মিলে গেলে আপনি ধরে নিতে পারেন এটা আপনার 80% কনফার্ম হয়ে যাবে। কিন্তু প্যাসেজ 2-3 এর বেলায় মনে রাখবেন যে কিওয়ার্ডস দেখে আপনি আনসার ডিটেক্ট করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটুখানি ডিটেল রিডিং এ যেতে হবে, যে আহ, আমি আপনাকে বলছি একেবারে প্রত্যেকটা নিয়ে বিশ্লেষণ না, আপনি কিছু আইডিয়াস পাওয়ার পরে দেন আপনি একটু মিলান যে এই আইডিয়ার সাথে বাকি তথ্যগুলো। কারণ এখানে যদি দেখুন এই কথাটা যদি না থাকতো যে আর লাইকলি টু বি ইনএকিউরেট, এই কথা যদি না দিত, ধরেন এই কথাটা দেয় নাই, তখন কিন্তু আমরা এটাকে অপশন হিসেবে নিতে পারতাম। মোস্ট এস্টিমেটস অ্যাবাউট পপুলেশন সাইজেস, কারণ এখানে পপুলেশন সাইজেস নিয়ে কথা বলছে, এস্টিমেটসও বলেছে তারা অ্যাকর্ডিং টু সাম এস্টিমেটস। ঝামেলা করে দিয়েছে শুধু আমাদেরকে ওই যে সরি পিছনের যে এক্সকিউজ মি ইনএকিউরেট কথার লাইকলি সম্ভাবনা নিয়ে কথা বলে ঝামেলা করে দিছে, এই জন্য এটা আনসারটা হবে না। ওকে, শিট, yep, come on, yes. Then human moved across continents more than, no, এই নিয়ে মানুষ কন্টিনেন্টসে মুভ করছে, এই নিয়ে তো কোনো কথাই নেই, ফাও। তার মানে অন্যগুলি যেহেতু মিলছে না, এমনিও বি নাম্বার মিলছে, আবার তেমনিও বি নাম্বারে মিলছে। যাই হোক, তাহলে আমাদের 29 হয়ে গেল। এবার আমরা চলে যাই 30। 30 নাম্বার কি বললো? দ্য রাইটার রেফার্স টু, ওকে, রেফার মানে তো বুঝেন আপনারা, রেফার মানে কোনো কিছুর প্রতি একটা ইঙ্গিত করা, কোনো কিছুর প্রতি উনি ইঙ্গিত করবে আপনাকে। রেফারেন্স মানে কিন্তু কোনো কিছু এক্স্যাক্টলি সরাসরি থাকবে না, কোনো কিছু হুবহু থাকবে না, উনি ওই কথাগুলোর দ্বারা বা ওই প্যারার দ্বারা উনি কোনো একটা জিনিসের প্রতি আপনাকে ইঙ্গিত দেবেন, রেফার করবেন। বলছে কি রেফার্স টু ব্রুস নফটস ওয়ার্ক, তার মানে কিসের প্রতি ইঙ্গিত দেবেন? ব্রুস নাফসের ওয়ার্কের প্রতি উনি আপনাদেরকে ইঙ্গিত দেবেন। ধরেন ব্রুস নাফস এই নামটা আপনি জানেন না, এখানে দিলেন আপনি যে কোনো একটা কিছু দিলেন, যে কোনো একটা কর্মের প্রতি, কোনো একটা ব্যক্তির কর্মের প্রতি রেফার করবে অ্যাজ কি হিসেবে? অ্যাজ সাপোর্ট ফর দ্য আইডিয়া, আইডিয়াটাকে সাপোর্ট করার জন্য, দ্যাট, ওকে। দেখেন অ্যাজ সাপোর্ট ফর দ্য আইডিয়া, তার মানে উনি এখানে একটা আইডিয়া থাকবে, একটা আইডিয়া দেবে আপনাদেরকে, যে আইডিয়াটা উনি ওই আইডিয়াটার প্রতি, আইডিয়াটাকে সাপোর্ট করার জন্য ব্রুস নফসের ওয়ার্কটাকে রেফার করবেন। ধরেন ব্রুস নফস একটা কাজ করছে, ওনার যে, আচ্ছা ব্রুস নফটা আমরা আগে খুঁজি, ব্রুস যেহেতু পরে এই যে ব্রুস নফটা আমরা পেলাম, ওকে, ব্রুস নফসকে আমরা এখানে পেয়ে গেলাম, এখানে আবার নফট পাচ্ছি, আচ্ছা। তার মানে এই প্যারাতে, আমরা একটু নিচে করে দেই, তার মানে এই প্যারাটাতে ব্রুস নটস যে কাজটা করেছেন তার কাজ, তার ওয়ার্ক এখানে উল্লেখ থাকবে। এখন তার এই ওয়ার্ক দিয়ে রেড করে দেই, এই পুরোটা হলো ব্রুস নফটস এর ওয়ার্ক। তার এই ওয়ার্ক দ্বারা, তার এই ওয়ার্কের মাধ্যমে রাইটার আমাদেরকে একটা আইডিয়ার প্রতি রেফার করবে, যে আইডিয়াটা আপনাকে খুঁজে নিতে হবে। দেখুন, দ্য রাইটার রেফার্স টু, রাইটার রেফার করবে ব্রুস নফটস এর ওয়ার্ক কি হিসেবে? অ্যাজ সাপোর্ট ফর দ্য আইডিয়া
একটা আইডিয়ার সাপোর্ট হিসেবে। তার মানে উনি এখানে যে কাজগুলো, এই কাজগুলো দ্বারা আমাদেরকে রাইটার একটা আইডিয়ার প্রতি ইঙ্গিত করবেন, আইডিয়ার প্রতি রেফার দিবেন, যে আইডিয়াগুলো এখানে দেয়া আছে। বলুন তো সেই আইডিয়াগুলো কি আইডিয়া হতে পারে? আইডিয়াগুলো কি? প্রথমত বলছে আইডিয়াটা এমন হতে পারে যে সেলফিশনেস, ওকে, যে সেলফিশনেসটা হলো আর রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট। এটা তুলনামূলকভাবে সাম্প্রতিকভাবে এটা ডেভেলপ হয়েছে, তার মানে এটা আগে ছিল না। সেলফিশনেস ইজ আ রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট ইন হিউম্যান সোসাইটিস। আমরা যে মানব জাতি আছি, আমাদের মধ্যে যে সেলফিশনেসটা আসছে, এটা খুব রিসেন্টলি ডেভেলপ হয়েছে, এটা আগে ছিল না। উনি আহ, 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 ব্রুস নফসের যে ওয়ার্কটা এই প্যারাতে বলবে, সেই ওয়ার্ক দ্বারা উনি এটাই আমাদেরকে রেফার করবেন কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। সেকেন্ডলি, উনি কি এই আইডিয়া রেফার করতে চাচ্ছেন যে অনলি পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস, তারপর হচ্ছে অনলি পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস। আমরা জানি আইসোলেশন, যেমন আমরা যখন করোনার সময় আমাদেরকে আইসোলেটেড করা হয়েছে। আইসোলেটেড মানে আমাদেরকে পুরো নিঃস্ব আলাদা করে দেওয়া হয়েছে সবকিছু থেকে, আমাদের সবকিছু কাট অফ করে দেওয়া হয়েছিল। তার মানে পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস বলতে কি বুঝতে পেরেছেন? যারা ইন্ডিভিজুয়াল অথবা যারা নিঃস্ব, যাদের সাথে কারোর কোনো সম্পর্ক নেই, যারা ধরুন গহীন জঙ্গলে ওই যে বনবাসের মতন যে সকল লোকগুলো ক্যান লিভ, তারাই একমাত্র বসবাস করতে পারে ইন অ্যান আনসেলফিশ ম্যানার। তার মানে যারা সবার কাছ থেকে আলাদা, সেই সেপারেটেড মানুষগুলো তারা একটা আনসেলফিশ ম্যানারে বাস করতে পারে। কথা তো সত্য আসলে, কিন্তু ব্যাপারটা হলো আমাকে খুঁজে বের করতে হবে এই যে ব্রুস নফটের ওয়ার্ক দ্বারা, এখানে যে নফট যে ওয়ার্ক করেছেন এই প্যারাতে বুঝাবে, সেই ওয়ার্ক দ্বারা রাইটার আমাকে কি এই কাজটার প্রতি, আইডিয়ার প্রতি রেফার করতেছে কিনা এটা আমাকে খুঁজে বের করতে হবে। থার্ড আইডিয়া, ভেরি ফিউ লাইফ স্টাইলস, খুব কম লাইফ স্টাইলসই আছে সারভাইভড আনচেঞ্জড। ওকে, আনচেঞ্জড। জানেন আপনারা আমাদের লাইফস্টাইল সবসময় চেঞ্জেবল। যেমন আপনি আপনার আপনার বা আমি আমার আমার বাবার লাইফস্টাইল, আমার লাইফস্টাইল, ইভেন আমার আমার পরবর্তী চিলড্রেনদের লাইফস্টাইল, পরবর্তী জেনারেশন লাইফস্টাইল, দিস আর অলওয়েজ, ইভেন মাই লাইফস্টাইল when I was in BT, আমি যখন বাংলাদেশে ছিলাম, that time my lifestyle was a type, now it's totally different type. Yeah, because lifestyle, it depends upon situation, your financial status, your name and fame, সবকিছুর উপর ভিত্তি করে আমাদের লাইফস্টাইল কিন্তু সবসময় চেঞ্জ হয়। কিন্তু এখানে কি বলছে? ভেরি ফিউ লাইফ স্টাইলস হ্যাভ সার্ভাইভড আনচেঞ্জড। খুব কম সংখ্যক কিছু লাইফ স্টাইলস ছিল যারা আনচেঞ্জড ছিল সিন্স প্রিহিস্টোরিক টাইমস থেকে। তার মানে প্রিহিস্টোরিক টাইমস থেকে একেবারে হাতে গোনা, নেই বললেই চলে, ভেরি ফিউ মানে হলো একবারে না বললেই চলে। তার মানে আমরা জানি যে ফিউ শব্দটা আমরা জানি সব সময়, ফিউ বলেন, সেলডম বলেন, হার্ডলি বলেন, ইয়েট বলেন, রেয়ারলি, এই ধরনের শব্দগুলি যদিও আমরা সেলডম, ফিউ, হার্ডলি এদেরকে আমরা যদিও জানি যে পজিটিভ কেমন জানি মনে হচ্ছে, কিন্তু আমরা জানি এটা সব সময় নেগেটিভ মিনিং দিয়ে থাকে। তাহলে ফিউ লাইফ স্টাইলস হ্যাভ সার্ভাইভ আনচেঞ্জড, তার মানে মূলত হলো কোনো লাইফ স্টাইলই প্রিহিস্টোরিক টাইমস এর মতন ছিল না। মূলত এমনটা বুঝাচ্ছে যে প্রিহিস্টোরিক টাইমসে মানুষ যেভাবে বসবাস করতো, তাদের যে লাইফ স্টাইল ছিল, আমরা যে হান্টার গ্যাদারার্সদের কথা পড়ছি, তাদের যে লাইফ স্টাইল ছিল, এই লাইফ স্টাইলটা ফিউ সার্ভাইভ আনচেঞ্জড। তার মানে কোনো চেঞ্জই হয়, কোথাও চেঞ্জই নাই, সরি, একদম পুরা ফিউ লাইফস হ্যাভ সার্ভাইভ আনচেঞ্জ, সরি আনচেঞ্জড ছিল। তার মানে আনচেঞ্জটাকে আপনি যদি ফিউর সাথে মিলান, যেমন ধরেন আপনি এটা নিয়ে একটু কনফিউজড হতে পারেন, ধরেন আমি এটা বাদ দিয়ে দিলাম, এবার একটু মিলান, ফিউ আনচেঞ্জড, তার মানে ফিউ নেগেটিভ ওয়ার্ড, আনচেঞ্জড নেগেটিভ ওয়ার্ড, তাহলে চিন্তা করলে কি হয়, তার মানে চেঞ্জ হয়ে গেছে। ফিউ নেগেটিভ ওয়ার্ড, আনচেঞ্জড নেগেটিভ ওয়ার্ড, ফিউ মানে কেউই না, কেউই আনচেঞ্জ হয় নাই, কেউই আনচেঞ্জ হয় নাই। ওকে, চলে যাই। দেন হান্টার গ্যাদারার কালচার্স ওয়ার্ল্ড ওয়াইড আর ডিক্লাইনিং ইন নাম্বার। তার মানে হান্টার গ্যাদারারদেরকে নিয়ে কথা বলেছে, তাদের যে কালচার, তাদের যে অ্যাটিটিউডস, তাদের যে লাইফস্টাইল আমরা পড়েছিলাম, সেগুলো ডিক্লাইনিং, এখন ডিক্লাইন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলুন এবার আমরা চলে যাই। তাহলে বললো যে রাইটার ব্রুস নফটের এই ওয়ার্ক দ্বারা আমাদেরকে একটা আইডিয়া দিবে কি হবে, যে সেলফিশনেস রিসেন্টলি হয়েছে কিনা, নাকি যারা নিঃস্ব মানুষ তারা আনসেলফিশ থাকে এই নিয়ে কথা হচ্ছে, নাকি খুব তাদের যে প্রিহিস্টোরিক টাইমস এর যে লাইফস্টাইল ছিল একেবারে খুব কমই আনচেঞ্জ কিনা, দেন হান্টার গ্যাদারারদের নাম্বার ডিক্লাইন হচ্ছে কিনা। ওকে, দেয়ার ইজ সিগনিফিকেন্ট এভিডেন্স, একটা সিগনিফিকেন্ট এভিডেন্স, ওকে, সিগনিফিকেন্ট এভিডেন্স উনি দিচ্ছে, তার মানে রেফার করছে টু ব্যাক দিস নোশন ফ্রম দিস কন্টেম্পোরারি হান্টার গ্যাদারার গ্রুপস। সুন্দরভাবে বলছে দেখুন, বলছে টু ব্যাক দিস নোশন ফ্রম হান্টার গ্যাদারার, কন্টেম্পোরারি হান্টার গ্যাদারার গ্রুপস। কন্টেম্পোরারি মানে হলো সমসাময়িক,
বর্তমানে যে হান্টার গ্যাদারার গ্রুপস আছে তাদেরকে দ্বারা তিনি টু ব্যাক দিস নোশন, তিনি একটা জিনিস আমাদেরকে ইঙ্গিত করতে চাচ্ছেন, একটা লেসন, একটা স্টাডি, একটা আইডিয়া আমাদেরকে উনি বুঝাতে চাচ্ছেন। সেটা কি? হু লিভ ইন দ্য সেম ওয়ে অ্যাজ প্রিহিস্টোরিক হিউম্যান ডিডস। তারা এখনো পর্যন্ত হু লিভ ইন দ্য সেম ওয়ে, তার মানে হান্টার গ্যাদারাররা এখনো সেম ওয়েতে বাস করে প্রিহিস্টোরিক হিউম্যানস ডিড, যেভাবে করে আদির যুগের মানুষরা বাস করত। তার মানে এখানে আহ, যে হান্টার গ্যাদারারদের সাথে কম্পেয়ার করা হচ্ছে যে প্রি হিস্টোরিক মানুষরা একই রকমই বাস করছে। তাহলে তো এটা মূলত লাইফ স্টাইল নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো এখানে তো বলছে ভেরি ফিউ লাইফ স্টাইলস হ্যাভ সার্ভাইভড আনচেঞ্জড সিন্স প্রি হিস্টোরিক টাইমস। কিন্তু এখানে তো বলছে এটা চেঞ্জ করে নাই তারা, এখানে তো বলছে চেঞ্জ করে নাই, তাহলে তো আনসারটা যাচ্ছে না। এখানে তো হলো তারা চেঞ্জ করে নাই, এখানে বলছে একেবারে হাতে গোনা মানে নাই বললেই চলে এমন মানুষ আনচেঞ্জড। মানে এটা নেগেটিভ চেঞ্জ হয়েছে উল্টা করে বললে আর কি, আনচেঞ্জ এবং ফিউ একসাথে মিলালে হবে চেঞ্জড, কিন্তু এখানে তো এটা দেখালো আনচেঞ্জড রয়ে গেল। তাহলে তো এটা হবে না। এবং একই বলছে দেখুন এই যে হান্টার গ্যাদারার হু লিভ ইন দ্য সেম ওয়ে, একেবারে সেম ওয়ে, তার মানে তো টোটালি আনচেঞ্জড। তাহলে আপনি যদি ফিউ দেন, ফিউ বলতে হবে যে একেবারে কেউ চেঞ্জ করে নাই, কিন্তু এখানে তো বলছে চেঞ্জ নাই, তারা তো একই রকম, তাহলে তো এটা একই। তাহলে এটার সাথে এটা যাচ্ছে না। এরপরে যাই, অ্যাজ দ্য অ্যানথ্রোপোলজিস্ট ব্রুস নফট হ্যাজ রিমার্কড, তিনি মন্তব্য করলেন যে হান্টার গ্যাদারার্স আর ক্যারেক্টারাইজড বাই, হান্টার গ্যাদারার্সদেরকে আপনি চিনতে পারবেন, বৈশিষ্ট্য তাদেরকে আপনি চিত্রায়িত করতে পারবেন এক্সট্রিম পলিটিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ইগালিটারিয়ানিজম। তাদের এক্সট্রিম পলিটিক্যাল, তার মানে তাদের দুইটা বৈশিষ্ট্য দিল এখানে, তাদের এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে আপনি তাদেরকে ক্যারেক্টারাইজ করতে পারবেন, তাদেরকে আপনি ফিগার আউট করতে পারবেন, তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, has observed that individuals in such groups don't accumulate property, তার মানে individuals in such groups, individuals গুলো কারা, তার মানে হান্টার গ্যাদারার্সরা don't accumulate property or possessions, তারা কোনো প্রপার্টি এবং পজেশনস অর্জন করে না, পুঞ্জীভূত করে না বা গচ্ছিত করে না, সেভ করে না। অ্যান্ড হ্যাভ অ্যান এথিক্যাল অব্লিগেশন, তাদের একটা নীতি আছে কি, টু শেয়ার এভরিথিং, টু শেয়ার এভরিথিং, তার মানে তারা একে অন্যের সাথে সবকিছু শেয়ার করে ফেলে। তার মানে তারা খুবই ওপেন, একে অন্যের সাথে খুব বেশি হেল্পফুল, তারা কোনো রকমেরই কিছু আপনার যে লুকানো ছুকানো এই জিনিসগুলি তাদের ভিতরে ছিল না। তাহলে তো এখানে তাদের ভালো দিকগুলি নিয়ে কথা বলছে, তাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। আচ্ছা, দে অলসো হ্যাভ মেথডস, তাদের মেথডস ছিল, তাদের মেথডস তার মানে তাদের স্ট্র্যাটেজিস, তাদের রুলস ছিল অফ প্রিজার্ভিং ইগ্যালিটেরিয়ানিজম, তারা ইগ্যালিটেরিয়ানিজমটাকে তারা প্রিজার্ভ করতো বাই এনশিওরিং দ্যাট ডিসপারিটিস, তার মানে ডিফারেন্সেস অর চেঞ্জেস অফ স্টেটাস ডোন্ট অ্যারাইজ, তার মানে ডিসপারিটিস অফ স্টেটাস, স্টেটাসের যে ভ্যারিয়েশনস আমাদের যেটাকে আমরা ডিসক্রিমিনেশন বলি, ডোন্ট অ্যারাইজ, এটা যেন অ্যারাইজ না হয়, এটা যেন না বেড়ে যায়। ওকে, তার মানে তারা দেখুন তার মানে এর দ্বারা প্রমাণিত তাদের সমাজে কোনো ডিসক্রিমিনেশন ছিল না, তারা খুব বেশি খেয়াল রাখতেন যে কোনো বৈষম্য হচ্ছে কিনা। ওকে, তাহলে এখানে বৈষম্যের বিরুদ্ধে ছিল তারা, তারা কোনো প্রকারের সম্পদ বা কোনো আপনার কোনো কিছু অধিকার করতো না বা গচ্ছিত করতো না, এবং সবকিছু তারা এক অন্যের সাথে শেয়ার করতো। তাহলে তো পুরো কথার দ্বারা বুঝাতে চাচ্ছে তারা খুব ভালো মানুষ ছিল। তাহলে বলেন তো, এখানে বলে তারা খুব ভালো মানুষ ছিল, এখানে সে হান্টার গ্যাদারারদের তাদের লাইফস্টাইল তাদেরকে নিয়ে কথা বলছে। তার মানে এগুলো দ্বারা, এই ওয়ার্ক দ্বারা রাইটার আমাদেরকে কোন আইডিয়াটা এখানে সাপোর্ট দিতে চাচ্ছেন। এবার আইডিয়াস গুলো মিলাই। হান্টার গ্যাদারার কালচারস ওয়ার্ল্ড ওয়াইড আর ডিক্লাইনিং নাম্বার, তাদের নাম্বার ডিক্লাইনিং হচ্ছে একেবারে ফাউ কথা, অপ্রয়োজনীয় কথা, এটা কোনো দরকার, এটা নাম গন্ধ নেই। ভেরি ফিউ, ও আরেকটা আমরা এটা পেয়েছিলাম যে অনলি পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস ক্যান লিভ ইন অ্যান আনসেলফিশ ম্যানার, এটা আমরা পাই নাই, যে এখানে যারা একবারে পৃথক তারা শুধু আপনার আনসেলফিশ ম্যানারে থাকবে, এই নিয়ে কোনো কিছু উনি রেফার করেন না, এবং আমরা পাইও না, আমরা দেখছি তারা বরং একে অন্যের প্রতি একসাথে বাস করতে খুব খোলামেলা ছিল। ওকে, এরপরে দেখুন, ভেরি ফিউ লাইফ স্টাইলস হ্যাভ সার্ভাইভ আনচেঞ্জড, একবার কেউ আনচেঞ্জড, মানে একবারে আনচেঞ্জ বলতে কি, যে ভেরি ফিউ একবারে খুব কম সংখ্যক, নেই বললেই চলে, হ্যাভ সার্ভাইভড আনচেঞ্জড সিন্স প্রিহিস্টোরিক টাইমস, কিন্তু আমরা তো দেখেছি তারা আনচেঞ্জড, তারা তো চেঞ্জ হয় নাই, তারা তো সবগুলি একই রকমের কথাই বলেছে এখানে। তাহলে এটাও তো তিনি এখানে ইন্ডিকেট করছেন না, এটাও ক্রস। তার মানে দেখুন উনি আমাদেরকে বুঝাতে চাচ্ছে, উনি তার এই কাজ দ্বারা এখানে সে বুঝাচ্ছে তারা খুবই ভালো ছিল আগের মানুষগুলো। দেখুন এখানে প্রি হিস্টোরিক টাইমটাকেও নিয়ে আসছে, তার মানে ইতিহাসের পূর্বের যে সময়টা সেটাকে উনি নিয়ে আসছে, ওই সময় মানুষ খুব ভালো ছিল, এবং ওদেরকে ফলো করে যারা তারাও খুব ভালো ছিল, তাদের খুব ভালো ভালো কাজগুলির কথা বলছে। তার মানে তার উনি কি বুঝাতে চাচ্ছেন,
উনি বুঝাতে চাচ্ছেন যে সেলফিশনেস এটা রিসেন্টলি ডেভেলপ হয়েছে আমাদের সমাজে। দেখেন এখানে আপনার একটা বুঝার জিনিস যে রাইটার ব্রুস নফটের কাজ ধারা, সেই যে কাজগুলির কথা বললো এখানে, যে বিভিন্ন কাজ তারা তাদের এই বিস্তারে তাদের সম্পর্কে যে কাজগুলি বললো, এই কাজগুলিকে উনি অ্যাজ সাপোর্ট ফর দ্য আইডিয়া, এখানে যে আইডিয়াস গুলো দিল, এই আইডিয়াস গুলোর একটা আইডিয়াকে উনি সাপোর্ট দিচ্ছেন, যে সেটা হলো সেলফিশনেস আগে ছিল না, সেলফিশনেস রিসেন্টলি ডেভেলপ হয়েছে আমাদের সমাজে। সো আপনারা জানেন যে আইএলস একটা অ্যাডভান্সড লেভেলের এক্সামিনেশন, এখানে তো আপনাকে আসলে চতুর্মুখী আপনার আইডিয়াস রাখতে হবে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। আইএলস পরীক্ষা তো বেসিকলি ইট ইট টেস্ট ইউর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বলতে তো এই না যে আপনি ট্রান্সলেশন কেমন পারেন, বাংলাদেশে যেটা চলে যে আপনি ট্রান্সলেশন শিখতে পারেন কিনা, আপনাকে একবার ট্রান্সলেশন শিখাই দিবে, অথবা আপনার টিচার আপনাকে আনসার মুখস্থ করাই দিবে। এটা তো ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি না। এটা তো হলো আপনার রেডিমেড কিছু, ওই যে বস্তা পচা কেউ আমাকে কিছু খাওয়াইলো, আমি বলদ হাবলা, আমি ওটা মুখস্থ করে খাইয়া ফেললাম। এখানে তো আপনার অ্যাবিলিটি না, অ্যাবিলিটি হলো দ্যাট ইউ ক্যান প্রডিউস বাই ইউর সেলফ। আপনারা নিজেদের দ্বারা প্রডিউস করতে পারেন। সে প্রডিউস করতে আমি কি বুঝাতে চাচ্ছি, আপনি নিজে একটা জিনিস পড়ে তার আপনার যে জিস্ট মূল ভাবটা আপনি বুঝতে পারেন। দেখুন আপনারা যখন দেখেছেন এখানে প্রত্যেকটা লাইন, সেই লাইনগুলো দ্বারা তারা এক একটা জিনিসকে, আমি শুরুতে বলেছিলাম আমি আপনাদেরকে শিখাবো যে সব ওয়ার্ডস এর মিনিং না জেনেও আপনি কিভাবে, যে ডিফিকাল্ট আপনি কত সুন্দরভাবে যদি আইডিয়াটা বুঝতে পারেন, সেটা আপনি আনসার ডেফিনেটলি করতে করতে পারেন। সো আই ডু বিলিভ ইউ গট মাই পয়েন্ট, এবং আপনারা এভাবে করে ইনশাল্লাহ আনসার করে সমাধান করার চেষ্টা করেন এমসিকিউর জন্য। বাকিটার জন্য আমরা তাহলে পরেরটাতে চলে যাব।